ম্যাম লাইভে চলে আসছি, লিংকটা আপনার মেসেঞ্জারে দিয়ে দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, সবাইকে সালাম, শুভেচ্ছা। তোমরা সবাই আশা করি ভালো আছো। এখন খুব খারাপ সময় যাচ্ছে, তো সবাইকে খুব কেয়ারফুলি থাকতে হবে, বাড়িতেই থাকবে সবাই। তো আজকে অনেকদিন পরে আবার আসলাম তোমাদের সাথে। তোমাদের কমিউনিটি মেডিসিনে যে ফার্স্ট চ্যাপ্টার, যেটা কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড কমিউনিটি মেডিসিন, সেটা নিয়ে আমরা একটু আজকে আলাপ করব। আমরা আজকে মেইনলি ফোকাস করব হলো কোয়েশ্চেন গুলোর উপরে। হ্যাঁ, কোয়েশ্চেন এন্ড আনসার সেশন আসলে আজকে তোমাদের ভাইবা রিলেটেড। বিশেষ করে আমি তো বলেছি রিটেনের জন্য লাস্ট 10 ইয়ার্স এর কোয়েশ্চেন তোমরা সলভ করবে, এবং আজকে যে আলোচনাগুলো করব এর মধ্যে কিন্তু অনেক কমন পড়ে যাবে। তো আমি শুরু করছি যে তোমাদের ভাইবাটা আসলে প্রথমে যেটা তোমাদের এমনিতে 10টা কোয়েশ্চেন পিক করতে হয়। তোমাদের বোর্ড 1 থাকে এবং বোর্ড 2 থাকে। তো বোর্ড 1 এ 10টা কোয়েশ্চেন, আবার বোর্ড 2 ভাইবাতে 10টা কোয়েশ্চেন। আমাদের চ্যাপ্টার গুলো ভাগ করা থাকে বোর্ড 1 এবং বোর্ড 2 হিসাবে। তো তোমাদের যেটা হয়, প্রথমে কিন্তু যেটা পরীক্ষাটা স্টার্ট হয় ভাইবাটা, একটা হলো তোমাদের যে ডে ভিজিটের একটা রিপোর্ট থাকে, সেটা দিয়ে স্টার্ট হয়। এবং আরেকটা গ্রুপে যেটা স্টার্ট হয় সেটা হলো তোমাদের যে আরএফএসটি প্রোগ্রামে তোমরা যে প্রজেক্ট রিপোর্টটা সাবমিট করো, বা সেটার উপরে তোমাদের কোয়েশ্চেন গুলা হয়। তো যাই হোক, আমরা সাধারণত ওইটা দিয়ে স্টার্ট করার পরে তারপরে আমরা বক্স কোয়েশ্চেনে চলে যাই। তো বক্স কোয়েশ্চেনে প্রথমে আমরা স্টার্ট করি রিকল কোয়েশ্চেন দিয়ে। তো তোমরা প্রথমে যে আমি কনসেপ্ট অফ হেলথ এন্ড ডিজিজে যে সাধারণত এত বছর ধরে পরীক্ষা নিচ্ছি, যেগুলো দিয়ে প্রথমে শুরু করে কোয়েশ্চেন, যেমন ধরো ডিফাইন হেলথ, কিছু ডেফিনিশন আছে তোমাদের যেগুলো মনে রাখতে হবে। যেমন হেলথের ডেফিনিশনটা, তাই না? হেলথের ডেফিনিশনটা আমরা কোনটা বলবো, একটা ডাব্লিউএইচও এর একটা ডেফিনিশন আছে, সেটা তোমরা বলতে হবে। ডাব্লিউএইচও ডেফিনিশনটা যখন বলবে, ওইটা থেকে কিন্তু তোমার ভাইবার কোয়েশ্চেন শুরু হয়ে যাবে। মানে তুমি যখন বলবে health is a state of complete physical, mental and social well-being, and not merely an absence of disease or infirmity, that enable a person to lead a socially and economically productive life. তুমি যখন এই আনসারটা করলে, তখন আমরা এক্সপেক্ট করি যে তুমি অন্তত এই ডেফিনিশনটা, ডাব্লিউএইচও এর ডেফিনিশনটা কোনো রকম ভুল না করে বা ওয়ার্ড চেঞ্জ না করে তুমি এভাবেই বলো। ঠিক আছে? এখান থেকে তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। সেটা যেমন হচ্ছে যে এই যে ডেফিনিশনটা তুমি বললে, হেলথের ডেফিনিশন, এটা কার ডেফিনিশন? তো তোমার আনসার হবে ডেফিনিশন, ওটা হচ্ছে ডাব্লিউএইচও ডেফিনিশন। ঠিক আছে? তারপরে আবার জিজ্ঞেস করতে পারে যে এই ডেফিনিশনে কতগুলো মেজর ডাইমেনশন অফ হেলথ আছে। কতগুলো মেজর ডাইমেনশন অফ হেলথ আছে? তাহলে আমরা জানি যে মেজর ডাইমেনশনস অফ হেলথ হলো কয়টা? 4টা। কি কি এখানে কি কি আছে? এখানে কিন্তু 3টা আছে। তাহলে ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ডাইমেনশন, এখানে 3টা আছে। which one is missing? এগুলো কিন্তু ভাইবাতে, মনে করো আমি তোমাদের ভাইবা নিচ্ছি, which one is missing? তাহলে স্পিরিচুয়াল ডাইমেনশন। তখন তোমাকে জিজ্ঞেস করতে পারে হয়তো what is spiritual health, or what do you mean by spiritual dimension? সেটা আমি পরে আসছি। হ্যাঁ, তো তোমরা যেটা ভুল করো অনেক সময়, যেগুলো আমি ভুলগুলো ধরিয়ে দিচ্ছি, তোমরা যখন বলো যে হ্যাঁ এখানে 3টা ডাইমেনশন আছে, ইউ রাইটলি সে যে 3টা ডাইমেনশন, কিন্তু বলো তাহলে কি কি ডাইমেনশন আছে? ম্যাডাম এখানে আছে সোশ্যাল, মেন্টাল, ফিজিক্যাল। তাহলে তোমার দেখো সিকোয়েন্সটা কিন্তু ঠিক হলো না, তাই না? তোমার এখানে সিকোয়েন্স মেইনটেইন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে তোমার এখানে আমি বলেছি তোমাদেরকে যে ভাইবাটা আনসার করা ইটস অ্যান আর্ট।
এবং ইউ হ্যাভ টু বি লজিক্যাল while you are answering, হ্যাঁ? তাহলে তোমার বলতে হবে যেভাবে আছে ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল, এবং ফোর্থ হচ্ছে স্পিরিচুয়াল, যেটা এখানে অ্যাবসেন্ট। তোমাকে প্রশ্ন হয়তো জিজ্ঞেস করতে পারে যে why spiritual is not added here, কেন এখানে স্পিরিচুয়ালটা দেওয়া হলো না? তো এটা অনেকের রিকমেন্ডেশন ছিল যে ডেফিনিশনের মধ্যে স্পিরিচুয়ালটা ইনক্লুড করা, কিন্তু আমাদের ওয়ার্ল্ডে এটা তো একটা ইন্টারন্যাশনাল ডেফিনিশন, হ্যাঁ, তাই না? সবাই ইউজ করবে, তোমার ওয়ার্ল্ডে সবাই হেলথের ডেফিনিশন বলতে এটাকেই মিন করে। কিন্তু তোমার যেটা স্পিরিচুয়ালটা ইজ রিলেটেড, আমরা মনে করি যে এটা সাধারণত এটা রিলিজিয়নের সাথে রিলেটেড না, এটা আমরা বলি আধ্যাত্মিক স্বাস্থ্য। স্পিরিচুয়াল মানে হচ্ছে আধ্যাত্মিক ব্যাপারগুলো হয়, এটার মধ্যে রিলিজিয়ন একটা। তো অনেক সোশ্যালিস্ট কান্ট্রি আছে যারা কিন্তু ধরো অতটা রিলিজিয়নের উপরে তারা অতটাই না, মানে তারা হলো যেগুলো সমাজতন্ত্রের উপরে, হ্যাঁ, অনেক মানে দেশ আছে বেসড অন তাদের কনসেপ্ট এন্ড ফিলোসফি। তখন একদিক থেকে যে একটা আসলো না, ডোন্ট অ্যাড এই স্পিরিচুয়াল ডাইমেনশনটা অ্যাড করার দরকার নেই, কারণ এটা সব কান্ট্রির সাথে অত ম্যাচ করবে না, কাজে তখন এটা বাদ রাখা হলো ডেফিনিশন থেকে। কিন্তু as major dimension of health হিসেবে স্পিরিচুয়াল হেলথটাকে ইনক্লুড করা হলো, হ্যাঁ। তাহলে স্পিরিচুয়াল হেলথটা যদিও ডেফিনিশনের মধ্যে দেওয়া নাই বা ইনক্লুড করা হয়নি, but it was recognized as one of the major dimensions of health. তাহলে major dimensions of health চারটা, including the spiritual dimension. ওকে, তাহলে তখন তোমার এই ডেফিনিশন থেকে, তখন আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের ডেফিনিশনটা কিন্তু ছিল আপ টু, যেটা আমাদের ডেফিনিশনটা ছিল তোমার অর্ধেক ছিল। তার মানে এখন যেটা বলি হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং and not merely an absence of disease or infirmity. Infirmity পর্যন্ত আমরা পড়েছি, কিন্তু পরে অ্যাড করা হলো that enable a person to lead a socially and economically productive life. হ্যাঁ, পরে এটা অ্যাড করা হলো। তোমরা জানো এটা কেন অ্যাড করা হলো? বিকজ হেলথ ফর অল এর সাথে এটাকে সম্পৃক্ত করার জন্য। ঠিক আছে, হেলথ ফর অল এর ডেফিনিশনেও কিন্তু এরকম বলা আছে, ওটাতে আমি পরে আসবো। সো এখানে তোমার কি হলো, তাহলে হেলথের ডেফিনিশন থেকে কি ধরনের কোয়েশ্চেনটা শুরু হয় সেটা তোমাদের বললাম। তো এখানে তারপরে আসো তোমার কোয়েশ্চেন কি হতে পারে, যেমন কমিউনিটি মেডিসিন। আমি একটু ডেফিনিশন গুলো থেকে কিভাবে স্টার্ট হয় এটা আগে বলছি, হ্যাঁ। যে এখন তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই হেলথের ডেফিনিশন থেকেও আমরা যদি এইভাবে হেলথকে ডিফাইন করি, এটা কি ইজ ইট পসিবল টু অ্যাচিভ একটা একটা লেভেল অফ হেলথ, একটা যে কোনো মানুষের এরকম পর্যায়ে কি আমরা আনতে পারি নাকি? আসলে আমি হয়তো ফিজিক্যালি আই এম ফিট, বাট আমি সোশ্যালি এন্ড মেন্টালি এটাকে আমি এনশিওর করতে পারবো যে হ্যাঁ আমি ঠিক আছি? না, এটা আমরা আসলে তাহলে এই যে প্যারামিটার গুলো, এই ক্রাইটেরিয়া গুলো ফিট করা ইজ ভেরি ডিফিকাল্ট। তখন আমরা আরেকটা ডেফিনিশন আমরা বলি, সেটা হলো পজিটিভ হেলথ। তখন আমরা বললাম পজিটিভ হেলথ। পজিটিভ হেলথটাকে আমরা তখন বললাম যে না, ওকে, তাহলে আমরা একটু সরে এসে যে আমরা এই পজিটিভ হেলথটা আমরা এক্সপেক্ট করব সবার মধ্যে আছে। তো হোয়াট ইজ পজিটিভ হেলথ? তাহলে তোমাকে সেটাও জানতে হবে, তাই না? পজিটিভ হেলথ বলতে আমরা বুঝি ইট ইজ পারফেক্ট ফাংশনিং অফ দ্য বডি অ্যান্ড মাইন্ড। তাহলে পারফেক্ট ফাংশনিং অফ দ্য বডি অ্যান্ড মাইন্ড, হ্যাঁ, বডির সাথে ফিজিকের সাথে তোমার মাইন্ডের পারফেক্ট ফাংশনিং, পারফেক্ট ইন্টারঅ্যাকশন, সেটা যদি থাকে তাহলে আমরা এটাকে বলবো পজিটিভ হেলথ। তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে, হোয়াট ইজ পজিটিভ হেলথ। কারণ তোমরা যদি স্পেকট্রাম অফ হেলথ বলে একটা কথা আছে না, যে লেভেল অফ হেলথ আমরা কোথা থেকে শুরু করি, তাহলে ইট স্টার্টস ফ্রম দ্য পজিটিভ হেলথ থেকে। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ পজিটিভ হেলথ? পজিটিভ হেলথ বলতে আমরা বুঝি ইট ইজ পারফেক্ট ফাংশনিং অফ বডি অ্যান্ড মাইন্ড। তারপরেও আরেকটি কথা আছে, দ্যাট কনসেপচুয়ালাইজেস হেলথ বায়োলজিক্যালি, সাইকোলজিক্যালি অ্যান্ড সোশ্যালি। বডি অ্যান্ড মাইন্ড যদি পারফেক্ট ফাংশনিং থাকে, তাহলে আমি কনসেপচুয়ালাইজ করব, দ্যাট কনসেপচুয়ালাইজ করব হেলথকে কিভাবে? বায়োলজিক্যালি, তার মানে সে ভালো আছে ফিজিক্যালি, দেন সাইকোলজিক্যালি, মেন্টালি অ্যান্ড সোশ্যালি, মানে এটা আমরা ধরে নিতে পারি। সো এখানে তুমি যদি ওইটুকু নাও বলো, তাহলে পজিটিভ হেলথ বলতে তোমার একটু অন্তত বলতে হবে ইট ইজ পারফেক্ট ফাংশনিং অফ দ্য বডি অ্যান্ড মাইন্ড। ঠিক আছে, আচ্ছা, এখন আসো যেটা
যে আমরা যদি বলি হোয়াট আর দ্য ডাইমেনশনস অফ হেলথ, তাই না? হোয়াট আর দ্য ডাইমেনশনস অফ হেলথ, ডাইমেনশন অফ হেলথ বলতে আমরা কি বুঝি? এক সেকেন্ড, হ্যাঁ আচ্ছা, এখানে আমি তোমাদের কমেন্ট দেখার জন্য একটু মোবাইলটা চালু করলাম। ওকে, ডাইমেনশন অফ হেলথ বলতে আমরা কি বুঝতে পারছি আসলে? হ্যাঁ, ডাইমেনশন অফ হেলথ বলতে আমরা আগেই বলেছি যে মেজর ডাইমেনশন আছে 4টা, দেয়ার আর সাম আদার ডাইমেনশনস অলসো। সেগুলো কি? তাহলে 4টার বাইরে আমাদের আরো অনেক ডাইমেনশন আছে, যেমন ভোকেশনাল ডাইমেনশন, ইমোশনাল ডাইমেনশন। এগুলো তোমাদের পরীক্ষার সময় অনেক সময় ধরে, বাট অনেক এমন হয় কি যে এত কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হয়, তখন খুব বড় কোয়েশ্চেন হয়তো ভাইভাতে ধরার সময় থাকে না, বা পুরোটা অনেক এক্সামিনার হয়তো শুনে না, প্রথম 2-4টা পয়েন্ট বলেই বুঝতে পারে যে ও জানে জিনিসটা, তখন আমরা অন্য কোয়েশ্চেনে চলে যাই আর কি। তাহলে অন্য ডাইমেনশনের মধ্যে আমি কি বললাম? ইমোশনাল ডাইমেনশন, ভোকেশনাল ডাইমেনশন, এনভায়রনমেন্টাল ডাইমেনশন, নিউট্রিশনাল ডাইমেনশন, এডুকেশনাল ডাইমেনশন, কালচারাল ডাইমেনশন, তাই না? তারপরে হচ্ছে প্রিভেন্টিভ ডাইমেনশন, কিউরেটিভ ডাইমেনশন। তাহলে দিজ আর দ্য আদার ফিলোসফিক্যাল ডাইমেনশন, এগুলো হচ্ছে আদার ডাইমেনশনস এর মধ্যে আসে। তারপর যেমন তোমাকে এখান থেকে জিজ্ঞেস করতে পারে যে what do you mean by spiritual health or spiritual dimension? ঠিক আছে, একই কথা কিন্তু, হ্যাঁ একই কথা, একই আনসার। তাহলে তুমি সেখানে কি বলবে? স্পিরিচুয়াল হেলথ কাকে বলে, তাই না? স্পিরিচুয়াল হেলথ বলতে আমরা বলেছি এর বাংলা মিনিং হলো আধ্যাত্মিক স্বাস্থ্য, আধ্যাত্মিক স্বাস্থ্য। তাহলে ইউ ক্যান ডিফাইন স্পিরিচুয়াল হেলথ কিভাবে? যে ইট ইজ ইনট্যাঞ্জিবল সামথিং, ইনট্যাঞ্জিবল মানে কি? যেটাকে ধরা ছোঁয়া যায় না, তাই না? intangible something that transcends physiology and psychology. তার মানেটা কি? that transcends physiology and psychology, তার মানেটা হচ্ছে যে মানে অতিক্রম করা, transcends মানে অতিক্রম করা। তার মানে আজকে যদি if I am sick, হ্যাঁ আজকে আমি sick, আমার একটা কোনো হয়তো একটা অসুস্থ আমি, হ্যাঁ এটার সাথে কি আমার স্পিরিচুয়াল যে আমার কনসেপ্ট, এটা কি চেঞ্জ হয়ে যাবে? আমি যে রিলিজিয়নে বিশ্বাসী, আমি যে কালচারে অভ্যস্ত, তাই না? আমার যে ইন্টেগ্রিটি, আমার যে মোরালস, আমার যে নৈতিকতা, এগুলো কি চেঞ্জ হয়ে যাবে? মিন করেছে যে না, চেঞ্জ হবে না। দ্যাট ইজ বিয়ন্ড আওয়ার ফিজিওলজি এন্ড সাইকোলজি। আজকে যদি আমার কোনো, আজকে আমি খুব ডিপ্রেশনে আছি, হ্যাঁ আমার আজকে কোনো মেন্টাল কোনো প্রবলেম যাচ্ছে, আমি খুব মন ভালো নাই, বা আমার তার মানে কি আমার ফিজিক্যাল যদি আমি ফিট না থাকি কোনো একটা অসুস্থতার সাথে, অথবা ফিজিওলজিক্যাল কন্ডিশনটা যদি আমার ফেভারে না থাকে, অথবা সাইকোলজিক্যাল কন্ডিশন যদি আমার ফেভারে না থাকে, তাহলে এটার সাথে কিন্তু আমার স্পিরিচুয়াল যে হেলথ, এটার কোনো সম্পর্ক নাই, কারণ বদলাবে না, তাই না? আমি যদি আজকে কোনো কারণে রোগাক্রান্ত হই বা আমি ডিপ্রেস থাকি, এটার সাথে আমার নৈতিকতা, আমার বিশ্বাস, তাই না, আমার ধর্মীয় আচরণ, এগুলো কিন্তু চেঞ্জ হবে না। তাহলে আমরা সোজা কথা এটাই বুঝাতে চাচ্ছি, ইট ইজ ইনট্যাঞ্জিবল সামথিং। ইনট্যাঞ্জিবল যেটাকে অন্য কিছু এফেক্ট করে না, তাই না? অন্য কোনো যে ফ্যাক্টর এটাকে ইনফ্লুয়েন্স করবে না। তাহলে ইট ইজ ইনট্যাঞ্জিবল সামথিং দ্যাট ট্রান্সেন্ডস, কি বলেছি? দ্যাট ট্রান্সেন্ডস ফিজিওলজি এন্ড সাইকোলজি। তাহলে এটার এলিমেন্টস গুলা কি? তারপরে পরের প্রশ্নটা হচ্ছে what are the elements of spiritual health? Elements of spiritual health আমি একটু আগেই বলেছি, start with religion, হ্যাঁ religion, culture, custom, integrity of a person, তার values, morals, হ্যাঁ তারপরে হচ্ছে তোমার এইগুলোই, হ্যাঁ এগুলো হচ্ছে তার এথিক্স, হ্যাঁ এথিক্স, এগুলো মোরালের সেম মিনিং, তাই না? তার নৈতিকতা, তার আদর্শ, হ্যাঁ তার হচ্ছে সে সৎ কিনা, হ্যাঁ তার নীতি, এগুলো। তাহলে আমি কি বললাম? তাহলে একটা হলো ডিফাইন স্পিরিচুয়াল হেলথ, হোয়াট আর দ্য এলিমেন্টস অফ স্পিরিচুয়াল হেলথ, দুটাই আমরা কভার করলাম। এলিমেন্টস এর মধ্যে বললাম রিলিজিয়ন, তারপরে বললাম কি কালচার, কাস্টম, প্রিন্সিপলস, ভ্যালুস, ইন্টিগ্রিটি, মোরালস, এগুলো হচ্ছে আমার কি এলিমেন্টস অফ স্পিরিচুয়াল হেলথ। এখন আসলে যে আমার ফিজিক্যাল ডাইমেনশন মানে কি আসলে, হ্যাঁ অন্য ডাইমেনশন গুলো যদি একটু একটু করে বলি, যে ফিজিক্যাল ডাইমেনশন কি, মেন্টাল ডাইমেনশন কি, এগুলো কিন্তু তোমাদের বলছি এত পরীক্ষা কিন্তু ধরে না, কিন্তু তোমাকে যদি ধরো মেজর ডাইমেনশন সম্পর্কে যদি রিটেনে চলে আসে, তোমাকে একটু কথা লিখতে হবে, তাই না? সেটা
তো মেজর ডাইমেনশনের মধ্যে ফিজিক্যাল ডাইমেনশন বলতে আমরা কি বুঝি? এটাতে আমরা বুঝি যে পারফেক্ট ফাংশনিং অফ দ্য বডি। হ্যাঁ, আমরা এখানে আবার পারফেক্ট ফাংশনিং অফ দ্য বডি বলতে কি বুঝাচ্ছি? যেখানে বডির এভরি সেল, এভরি টিস্যু, এভরি অর্গান এবং এভরি সিস্টেম ওয়ার্কস উইথ হারমোনি। ঠিক আছে, তার মানে আমাদের বডি কনসিস্ট অফ মিলিয়ন্স অফ সেলস। অনেকগুলো সেল মিলে কি হয়? একটা টিস্যু হয়। অনেকগুলো টিস্যু মিলে কি হয়? একটা অর্গান হয়। অনেকগুলো অর্গান মিলে কি হয়? একটা সিস্টেম হয়। সেই কথাটাই বলেছেন, ইট ইজ দ্য পারফেক্ট ফাংশনিং অফ দ্য বডি where body cells, tissue, organ and system works with harmony to each other. সবার সাথে একটা হারমোনি, একটা সামঞ্জস্য রেখে যখন সবাই ব্যালেন্স রেখে যখন চলবে সেটাকে আমরা বলবো ফিজিক্যাল ডাইমেনশন। ঠিক আছে, আর মেন্টাল ডাইমেনশনটা কি? মেন্টাল ডাইমেনশনটা ইট ইজ দ্য পারফেক্ট ফাংশনিং অফ দ্য মাইন্ড। তাই না? পারফেক্ট ফাংশনিং অফ দ্য মাইন্ড, যেখানে an individual কি করবে? হ্যাঁ, একটা ওয়েল ব্যালেন্স রিলেশনশিপ মেনটেন করবে উইথ দ্য সারাউন্ডিং। ঠিক আছে, তাহলে মেন্টাল ডাইমেনশনটা হচ্ছে তাই। আর সোশ্যাল ডাইমেনশনটা কি বলে? সোশ্যাল ডাইমেনশনটা বলে ইট ইজ দ্য রিলেশনশিপ কোয়ান্টিটেটিভ এন্ড কোয়ালিটেটিভ। হ্যাঁ, যেটা আমরা রিলেশনশিপ অফ এন ইন্ডিভিজুয়াল টু দ্য সারাউন্ডিং। তার মানে হচ্ছে সোশ্যাল রিলেশনশিপটা হচ্ছে তার সারাউন্ডিং এ। হ্যাঁ, ধরো কেউ একজন কারোর সাথেই মিশে না, একজন কারোর সাথে সবার সাথে মানে খারাপ সম্পর্ক, তাই না? তাহলে তার দেখো ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, তার সারাউন্ডিং এ যারা আছে তাদের সাথে হি অর শি ইজ নট ইন আ গুড রিলেশন। তার মানে এটা আবার কেউ আছে যে সবার সাথে মিশে, এভরিবডি তার সাথে খুব ভালো রিলেশন, তাই না? সোশ্যাল কমিউনিকেশনটা খুব ভালো। তাহলে এইটাকে আমরা বলবো যে কি সোশ্যাল ডাইমেনশন। তো তোমরা এত ডিটেলসে আমি বলছি, তোমাদেরকে অ্যাসিওর করছি এত ধরবে না, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যেগুলো কি বলতে আমি কি বুঝাচ্ছি আসলে। তুমি তো মেমোরাইজ করলে হবে না খালি সবকিছু, তাই না? তাহলে ডাইমেনশন অফ হেলথ আমরা পড়লাম, এখানে বলতে আমরা কি বুঝি। এখন আসো যেটা ডিটারমিনেন্টস অফ হেলথ, হেলথের ডিটারমিনেন্টস গুলো কি? হ্যাঁ, এটা তোমাকে অনেক সময় জিজ্ঞেস করে, what do you mean by health determinants? তোমাদের যদি মনে থাকে যে এপিডেমিওলজিতে আমি বলেছিলাম যে হ্যাঁ, ডিটারমিনেন্টস বলতে আমরা কি বুঝি, ডিটারমিনেন্টস অফ ডিজিজ বলতে আমরা কি বুঝি, সেরকম ডিটারমিনেন্টস অফ হেলথও আছে। ডিটারমিনেন্টস অফ ডিজিজ বলতে আমরা কি বুঝি? ডিটারমিনেন্টস অফ ডিজিজ মানে হচ্ছে তোমার ইনফেকশাস এজেন্ট এবং রিস্ক ফ্যাক্টর। কারণ আমরা ব্রডলি দুটো ক্যাটাগরিতে যদি ডিজিজকে ভাগ করি, কমিউনিকেবল ডিজিজ এন্ড নন কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজের জন্য একটা ইনফেকশাস এজেন্ট লাগে, তাই না? আর নন কমিউনিকেবল ডিজিজের জন্য লাগে একটা রিস্ক ফ্যাক্টর। তাহলে এই দুটো হচ্ছে তোমার কি ডিটারমিনেন্টস অফ দ্য ডিজিজ। ঠিক তোমার ডিটারমিনেন্টস অফ হেলথ কি? Determinants of health হচ্ছে these are some factors, আমরা বলবো these are some factors যেটা that influences health। ঠিক আছে, both in a negative way or in a positive way। নেগেটিভ ওয়েতেও ইনফ্লুয়েন্স করতে পারে অথবা পজিটিভ ওয়েতেও ইনফ্লুয়েন্স করতে পারে। ডিটারমিনেন্টস অফ হেলথ মানে তাহলে আমরা কি বোঝাচ্ছি? these are some factors that influences health positively or negatively। হ্যাঁ, এখন তুমি দেখো হোয়াট আর দোজ ফ্যাক্টরস। তাহলে বলো ডিটারমিনেন্টস এর ফ্যাক্টরস গুলা কি? পরীক্ষার সময় জিজ্ঞেস করে, হ্যাঁ, হেলথের ডিটারমিনেন্টস গুলো কি বলো। তাহলে এক নম্বরে তোমাকে বলতে হবে যেটা কি হেরিডিটি, অথবা বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস, অথবা জেনেটিক ডিটারমিনেন্টস। তাহলে এটা তিনটা নামেই অনেক বইতেই আছে। এটাকে বলে হেরিডিটি, বায়োলজিক্যাল অথবা জেনেটিক ডিটারমিনেন্টস। তার মানে দ্যাট রিলেটস টু ইয়োর জিনস এর সাথে রিলেটেড, জিনের সাথে রিলেটেড, তাই না? তাহলে আমরা যে কোনো অনেক ডিজিজ আছে জেনেটিক্যালি ইনহেরিটেড, তোমরা জানো। হ্যাঁ, যেমন ধরো কয়েকটা ডিজিজের নাম বলি আমরা, ক্রোমোজোমাল ডিজিজ গুলো যেগুলো আছে, হ্যাঁ, যেগুলো তোমার কি ডাউন সিনড্রোম বা ক্লিনফেল্টার সিনড্রোম, অথবা যদি আমরা বলি ডায়াবেটিস, হ্যাঁ, এগুলো হচ্ছে কিন্তু বিভিন্ন ধরনের তোমার মেটাবলিক ডিসঅর্ডার গুলো, হ্যাঁ, ফিনাইল কিটোনিউরিয়া, অথবা আমরা যদি ল্যাকটোজ ইনটলারেন্স, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার কি তোমার জেনেটিক্যালি ইনহেরিট করে, তাই না? তাহলে সব ডিজিজ কিন্তু আবার জেনেটিক্যালি ইনহেরিটেড না, সেটাও খেয়াল রাখতে হবে। সো এখানে তাহলে জেনেটিকের একটা ব্যাপার আছে, তাই না?
তাহলে আমরা বলেছি হেরিডিটি, জেনেটিক অথবা বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস। তারপরে যেটা তোমার কি এনভায়রনমেন্টাল ডিটারমিনেন্টস, ঠিক আছে? এনভায়রনমেন্টাল ডিটারমিনেন্টস এটাও আমাদের স্বাস্থ্যের একটা ডিটারমিনেন্টস। আমরা খুব সহজেই এটা এক্সাম্পল দিতে পারি, তাই না? এয়ার পলিউশন, আর এয়ার পলিউশন যদি না থাকে তাহলে কিরকম এখন এখন দেখো, এখন গাড়ি ঘোড়া অনেক কম চলে, লকডাউন, লোকজনের বাইরে উপস্থিতি অনেক কম, হ্যাঁ, না হলেও মানে আগের চেয়ে কম। তাহলে আমরা এটা কিন্তু দেখা গেছে যে ওরা মেজার করে দেখেছে এয়ারে পলিউটেন্ট অনেক কমে গেছে আগের চেয়ে। হ্যাঁ, আমরা অনেক কি আমরা মানে আগে যেমন উপরের দিকে ছিলাম এয়ার পলিউশনে ঢাকা শহর, এখন কিন্তু আরো আমরা নিচের দিকে চলে এসেছি, মানে ভালো অবস্থানে যাচ্ছি। তাহলে এখানে তোমার এগুলো হচ্ছে এনভায়রনমেন্ট রিলেটেড, তাই না? আমরা অলওয়েজ এক্সপেক্ট করি যে ভালো এনভায়রনমেন্টে, মানে এনভায়রনমেন্ট একটা ফ্যাক্টর। তাহলে ডাইমেনশন অফ হেলথের কথা যদি তুমি মনে করো, সেখানেও কিন্তু একটা ডাইমেনশন ছিল, এনভায়রনমেন্টাল ডাইমেনশন, তাই না? আমাদের ওয়াটার সিস্টেম কি, ওয়াটার আমরা পিউরিফাইড ওয়াটার আমরা ড্রিঙ্ক করি কিনা, স্যানিটারি ল্যাট্রিন আমাদের আছে কিনা, তাই না? এগুলো রিলেটেড টু এনভায়রনমেন্ট। আমরা ঠিকভাবে আমাদের রিফিউজ ডিসপোজ করি কিনা, হ্যাঁ, বা সুয়েজ ডিসপোজাল সিস্টেমটা কিরকম, দিস আর অল এনভায়রনমেন্ট অনেক বিগ চ্যাপ্টার। হ্যাঁ, তাহলে সেগুলো তোমরা জানো যে তাহলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হচ্ছে অ্যানাদার ফ্যাক্টর। থার্ড ফ্যাক্টর হচ্ছে লাইফস্টাইল এন্ড বিহেভিয়ার, তাই না? লাইফস্টাইল এন্ড বিহেভিয়ার কেন আমি বললাম যে যেই ফ্যাক্টর গুলো পজিটিভলিও ইনফ্লুয়েন্স করতে পারে, নেগেটিভলিও। তাহলে এখন সেটা ডিপেন্ড করবে অন দ্য ইন্ডিভিজুয়াল, তোমার উপরে ডিপেন্ড করবে সেটা, তাই না? তুমি কিভাবে লাইফটাকে লিড করবা, তাই না? সেটা। তাহলে আমি যদি একটা গুড লাইফস্টাইল এন্ড বিহেভিয়ার অভ্যস্ত হই, তাহলে আমার একটা অপটিমাম হেলথ আমি অ্যাচিভ করতে পারবো। আর যদি আমি গুড লাইফস্টাইল এন্ড বিহেভিয়ারে না অভ্যস্ত হই, তাহলে আমি সেটা পাবো না। আমার তাহলে আমার মধ্যে অনেক ডিজিজ খুব অল্প বয়সে চলে আসবে। লাইক যেমন কি হতে পারে তোমার, যেটা লাইফস্টাইল এন্ড বিহেভিয়ারের মধ্যে, হ্যাঁ, টেকিং হেলদি ফুড। হ্যাঁ, তোমরা যে আজকালকার বাচ্চারা যারা তোমরা হেলদি ফুডের দিকে একটু কমই তোমরা অভ্যস্ত, তাই না? তোমরা ভেজিটেবল খাও না, তোমরা অনলি দেখা যাচ্ছে যে খালি মাছ খেতে চাও না। হ্যাঁ, আমি এমনি বলছি ইন জেনারেল, আমাদের ছাত্রদেরও যেরকম দেখি। কিন্তু তোমাদের একটা ব্যালেন্স ডায়েটে অভ্যস্ত হতে হবে। ইউ হ্যাভ টু টেক প্লেন্টি অফ ভেজিটেবলস, ফ্রুটস নিতে হবে, অনেক পানি খেতে হবে, তাই না? সাথে তোমার ব্যালেন্স ডায়েট মানে বলতে আমরা কি বুঝি? সব আমাদের যে উপাদানগুলো আছে, খাদ্য উপাদান, সেগুলো যেগুলো আমাদের ঠিক প্রপোর্শনেটলি আমাদের সেটা নিতে হবে। আমি যদি একটা বেশি করে খাই আর একটা একদম নিলামই না, তাহলে কিন্তু সেটা ব্যালেন্স ডায়েট হলো না। আচ্ছা, তাহলে এটা হলো, এটা একটা। আর কি আমার লাইফস্টাইল বিহেভিয়ারে কি চেঞ্জ হতে হবে? যেমন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তাই না? মুভমেন্ট করতে হবে, বডি মুভমেন্ট। ইটস নট দ্যাট যে তোমাকে রেগুলার জিমে যেতে হবে, তোমাকে ব্যায়াম করতে হবে অনেক কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে বাসার মধ্যে, তা কিন্তু নয়। হ্যাঁ, আমরা বডিটাকে মুভ করতে হবে। আমাদের যে রেগুলার তোমার যারা এখানে আমার সামনে আছো তাদেরকে আমি বলছি যে তোমরা যদি তোমাদের নিজের ঘরটা নিজে একটু গুছাও, তাহলে ইটস অ্যান এক্সারসাইজ, তাই না? এখানে এখন দেখো লকডাউনে অনেকের বাসাতেই কিন্তু আমাদের হেল্পিং হ্যান্ডরা নাই, বাইরে থেকে আসতো, ওদেরকে কিন্তু এখন আমরা আর রাখছি না, বিকজ এখান থেকে আমাদের ট্রান্সমিশন হতে পারে ডিজিজ। সেজন্য তোমরা মাকে বাবাকে বাসার কাজে হেল্প করবে, হ্যাঁ, সব সময়। তাহলে এই যে যদি আমরা এই প্র্যাকটিস গুলা রাখি, তাহলে আমাদের সেলফ ডিপেন্ডেন্সি গ্রো করবে, আমরা নিজের কাজ নিজেই করতে পারবো। তুমি যদি কখনো পড়াশোনা করার জন্য বাইরে যাও, সেখানে তোমার যদি এই অভ্যাসগুলা না থাকে, তাহলে তোমাদের অনেক কষ্ট হবে। কাজে এগুলা কিছু কিছু জিনিস তোমরা লাইফে অভ্যাস করে নিতে হবে, হ্যাঁ, সেটা। তাহলে এটা এটা গেল। দেন আমি যদি একটু এখান থেকে এখানে যাব, তারপর আমি একটা রিক্সা বা গাড়ি ছাড়া চলতে পারি না, ইউ জাস্ট ওয়াক, তোমাকে হেঁটে যাও তুমি, তাই না? রেগুলার একটু সাইক্লিং করতে পারো, হ্যাঁ, একটু হাঁটাহাঁটি করতে পারো। হ্যাঁ, আমরা বলি যে অন্তত আধা ঘন্টা, 5 days in a week, আমরা বলি আধা ঘন্টা সবার হাঁটা উচিত, তাই না? এবং তোমাদের আরেকটা অভ্যাস যেটা, সেটা হলো অনেক রাত করে জাগা, আবার অনেক দেরি করে উঠা। হ্যাঁ, কিন্তু তোমাদের এখন বাসায় আছো হয়তো ঠিক আছে, কিন্তু তোমরা যখন স্কুল কলেজে, আমরা অনেক ছাত্রদেরকে দেখি সকালে 7:30টার ক্লাসে আসতে পারে না, কেন? ঘুম থেকে উঠতে পারেনি। তাহলে তো সেখানে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। তাহলে আগে তাকে ঘুমাতে যেতে হবে এবং সকালে তাকে উঠতে হবে। এটা একটা আমরা বলি যে আর্লি টু রাইজ এন্ড আর্লি টু বেড মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ, তাই না? আচ্ছা, এটা কিন্তু অনেক পুরানো কথা, কিন্তু খুব খাঁটি কথা। হ্যাঁ, এটা তোমরা মনে রাখবে।
তাহলে এটা অবশ্যই আমি বলবো যে এটা করতে হবে তোমাদের। তাহলে এবং যেগুলো তোমার স্মোকিং অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহল একদম অ্যাভয়েড, মানে টোটালি নো, সে নো টু স্মোকিং, অ্যালকোহল এন্ড ড্রাগস। ঠিক আছে, তাহলে এগুলা হচ্ছে তোমার কি হেলদি লাইফস্টাইল এন্ড বিহেভিয়ারের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে তুমি এই যে তোমার আমি বললাম, আমরা এখন কি বলছি, ডিটারমিনেন্টস অফ হেলথ কি কি, তোমাদের আসলে আমি পড়ানোই হয়ে যাচ্ছে, যাই হোক এনিওয়ে অসুবিধা নাই। লাইফস্টাইল এন্ড বিহেভিয়ার একটা আমি বললাম, তাই না? আর কি ডিটারমিনেন্টস আছে আমাদের? আরো আছে আমার হেলথ ডেলিভারি সিস্টেম, হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম। আমার যদি দেশের হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটা ভালো না হয়, তাহলে কি আমি সুস্থ থাকতে পারবো? পারবো না, তাই না? আমাদের এখন হেলথ সিস্টেমে আমরা প্রথম দিকে দেখলাম অনেক অব্যবস্থাপনা, অনেক দুর্বলতা। কাজেই সেই জন্যই কিন্তু অনেক এটা কিন্তু প্রথম দিকে হ্যান্ডেল করতে হিমশিম খেয়েছিল, এখন অনেক সংক্রমণ ছড়িয়ে গেছে, ইভেন এটা ডেভেলপড কান্ট্রিতেও হয়েছে সেটা। তো যাই হোক, আমার হেলথ সিস্টেমটাকে খুব একটা আমরা এটাকে একটা সিস্টেমাটাইজড ওয়েতে রান করতে হবে। হ্যাঁ, এটাও একটা, এটার উপরে ডিপেন্ড করবে আমি সুস্থ থাকবো কিনা, একটা দেশের জনগণ সুস্থ থাকবে কিনা সেটা ডিপেন্ড করবে তার হেলথ সিস্টেমের উপরে। তাহলে তার কি হচ্ছে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, এটা হচ্ছে আরেকটা আমার ইন্ডিকেটর। তাহলে আমরা কি বললাম? তাহলে একটা প্রথমে আমরা বললাম জেনেটিক, তারপরে আমরা বললাম এনভায়রনমেন্ট, তারপরে আমরা বললাম যে লাইফস্টাইল এন্ড বিহেভিয়ার, তারপরে আমরা বললাম হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম অফ দ্য কান্ট্রি। তারপরে আসো যে সোশিও ইকোনমিক ফ্যাক্টরস গুলা। সোশিও ইকোনমিক ফ্যাক্টরের মধ্যে কি কি আসে? তার এডুকেশন আসে, তার অকুপেশন আসে, তার ইনকাম আসে, তাই না? তাহলে এই জিনিসগুলা হলো তোমার সোশিও ইকোনমিক ফ্যাক্টরের মধ্যে আসে। ঠিক আছে, তারপর সোশিও কালচারাল ফ্যাক্টর। সোশিও কালচারাল ফ্যাক্টরের মধ্যে হচ্ছে তার কালচারের যে নর্মস গুলো আছে, তার কালচারের মধ্যে যে ভ্যালুস গুলো আছে, হ্যাঁ সেগুলো, এখন সেগুলোর উপরেও ডিপেন্ড করে। এখন যদি আমাদের যে কালচার, ওদের কালচার চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট কিন্তু আমরা অবশ্যই আমরা ওই কালচারটাকে অ্যাডপ্ট করব যেটা আমাদের দেশের জন্য ভালো হবে। আমরা যদি অনেক সময় আমাদের এখন ওপেন টু এভরিওয়ান, তাই না? তোমরা ইচ্ছা করলে কোন দেশে কি হচ্ছে, কে কোন কালচারে অভ্যস্ত, এখন ইন্টারনেটের যুগে তোমরা এভরিথিং মোবাইল ফোনে দেখতে পাও। কিন্তু আমাকেও যে সেটা করতে হবে তা নয়, তাই না? আমি আমার কালচারাল হেরিটেজটা মেনটেন করে চলবো আমরা, তাই না? কাজে যার যার দেশের কালচার তার তার কাছে। কাজে এই যে সোশিও কালচারাল ফ্যাক্টর এগুলো আছে, কারণ এগুলোর সাথেও কিন্তু অনেক সুস্থ থাকা না থাকা ডিপেন্ড করে। হ্যাঁ, এখন এই যে আমরা ওয়েস্টার্ন টাইপ অফ ফুডে অভ্যস্ত হচ্ছি, এটার জন্য দেখো আমাদের অল্প বয়সে এখন অনেক ইয়াং এজে ডায়াবেটিস, হাইপারটেনশন, হ্যাঁ এই ডিজিজ গুলা কেন হচ্ছে, হার্ট ডিজিজ কেন হচ্ছে, অনেক অল্প বয়সে হ্যাঁ মানুষ মারা যাচ্ছে। যেটা আমরা হয়তো আমাদের সময় দেখেছি আফটার 60 ইয়ার্স বা 70-তে গিয়ে হার্ট অ্যাটাক অথবা ডায়াবেটিসটা হতো 50-এর পরে, কিন্তু এখন খুব আর্লি এজে ডায়াবেটিস ধরা পড়ে, তাই না? বা ক্রনিক কোনো ডিজিজ লাইক যেটা বললাম তোমাদেরকে হাইপারটেনশন বা হার্ট ডিজিজ অল্প বয়সেই হচ্ছে, মেডিকেল স্টুডেন্টও মারা যায় এরকমও দেখেছি। হ্যাঁ, তো কাজে এগুলো হচ্ছে তোমার লাইফস্টাইলটাকে আমাদের চেঞ্জ করতে হবে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা আমরা বলেছি। দেন আমরা হেলথ সিস্টেম বলেছি, সোশিও ইকোনমিক ফ্যাক্টর বললাম, সোশিও কালচারাল ফ্যাক্টর বললাম। হ্যাঁ, আর কিছু জিনিস এখন অ্যাড হয়েছে যেটাকে আমরা বলবো যে এজিং। এজিং ইজ এ ফ্যাক্টর। এজিংটা কেন? এখন আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেছে, তাই না? আগে আমাদের যখন যুদ্ধকালীন একদম 71-এ আমাদের লাইফ এক্সপেক্টেন্সি ছিল 45 ইয়ার্স, অনেক কম, তাই না? কিন্তু আমরা এটাকে আস্তে 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 এখন উত্তরণ ঘটিয়ে আমাদের এখন এভারেজ এক্সপেক্টেন্সি অফ লাইফ কত, গড় আয়ু যেটাকে আমরা বলি, সেটা হলো 72 ইয়ার্স। এবং আমাদের তাই এটা আস্তে আস্তে আরো বাড়বে 72 ইয়ার্স। এবং আমাদের 7% অফ দা টোটাল পপুলেশন হচ্ছে এই এল্ডারলি পিপল, জেরিয়াট্রিক গ্রুপ যাদেরকে আমরা বলি, তাই না? যাদের বয়স 60 বছরের উপরে, 60 ইয়ার্স এর উপরে যারা, তারা হচ্ছে আমাদের এল্ডারলি পিপল। তাহলে এটাও আমাদের একটা হেলথের ডিটারমিনেন্ট আমরা ধরছি, কারণ আমাদের এই গ্রুপ অফ পিপলকে যদি আমরা ভালো করে টেক কেয়ার করতে না পারি, তাহলে আমরা হেলথের ডিটারমিনেন্টস গুলা যে আমাদের দেশে ভালো আছে এটা আমরা বলতে পারবো না। সো তাদেরকে এখন এখন দেখো সবাই বলে যে সবাই যে প্রবীণ যারা আছে, যে কোভিড-19 আমরা যে
এখন মহামারীর মধ্যে দিয়ে আছি, তাদেরকে স্পেশাল কেয়ার নিতে বলে, তাই না? তাদেরকে স্পেশাল কেয়ার নিতে বলে যাদের বয়স 60-এর উপরে, ফ্যামিলিতে যদি এরকম মেম্বাররা থাকে, কারণ বেশিরভাগই তারা ক্রনিক ডিজিজে আক্রান্ত, যেগুলো আমরা একটু আগে বললাম, তাই না? তাদের কাজে ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার, ক্রনিক কিডনি ডিজিজ, হ্যাঁ, হাই ব্লাড প্রেশার, এগুলো তাদের মধ্যে অনেক বেশি, এবং এই গ্রুপটা হচ্ছে মোস্ট ভালনারেবল, সেজন্য তাদের কেয়ারটা বেশি নিতে হবে। কাজে এইটা হলো তোমার কি আমরা বলছি যে এজিং অফ দ্য পপুলেশন, হ্যাঁ, তাহলে সেটার সাথেও কিন্তু হেলথ ডিটারমিনেন্টস একটা, এই যে তোমার এজিং, এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে, এটা কিন্তু আগে ছিল না। তো এরকম হয়তো সামনে আস্তে আস্তে আমাদের ডিটারমিনেন্টস গুলো আরো বাড়তে থাকবে। আরেকটা হচ্ছে তোমার কি জেন্ডার ইকুইটি, হ্যাঁ, জেন্ডার ইকুইটি মানে হলো তোমার যেটা আমরা বলি বাংলায়, যেটাকে বলি যে লিঙ্গের সমতা, তাই না? এখন ছেলে মেয়ে ডিসক্রিমিনেট করা চলবে না, অল আর ইকুয়াল আমরা বলি, তাই না? এবং আমরা এটা দেখছি যে সোসাইটিতে এখন আর আগের মতো বৈষম্যটা কমে গেছে, নাই যে তা বলবো না, কিন্তু আগের চেয়ে কমে গেছে। তাহলে জেন্ডার ইকুইটিটা যত দেশে যদি আমরা সেটা একটা ব্যালেন্সড পর্যায়ে রাখতে পারি, সেটা আমি বলতে পারবো যে আমাদের হেলথ ডিটারমিনেন্টস গুলো ভালো আমাদের দেশে, ঠিক আছে, হ্যাঁ, এগুলোর প্যারামিটার ইজ গুড। তাহলে একটা হচ্ছে জেন্ডার ইকুইটি, হ্যাঁ, এরকম আবার কিছু আছে আদার্স এর মধ্যে অনেক কিছু চলে আসে, যেমন ধরো তোমার আইটি ফ্যাসিলিটি গুলা, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার মাল্টি সেক্টরাল কোলাবোরেশন, হ্যাঁ, বিভিন্ন সেক্টরের মধ্যে যদি কোলাবোরেশন ভালো থাকে, যে এখন যে কোভিড-19 এর যে আমরা এটাকে মোকাবিলা করার চেষ্টা করছি, এটা কিন্তু এককভাবে হেলথ মিনিস্ট্রির কাজ না, এটার সাথে কিন্তু অন্যান্য মিনিস্ট্রিও সম্পৃক্ত, হ্যাঁ, যে তোমার ফুড মিনিস্ট্রি, এগ্রিকালচারাল মিনিস্ট্রি, তাই না, কমিউনিকেশন সেক্টর, হ্যাঁ, কাজে এগুলোর সাথে অন্যান্য অনেক জনপ্রশাসন, যেগুলো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি, যেটা জনপ্রশাসন মন্ত্রণালয়, হ্যাঁ, তারপরে হচ্ছে স্থানীয় সরকার, যেটাকে আমরা বলি রুরাল ডেভেলপ, এলজিআরডি, লোকাল গভর্নমেন্ট এন্ড রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয়, এগুলো সবার সাথে সম্পৃক্ততা আছে। তো মাল্টি সেক্টরাল যে কোঅপারেশন, সেটাও আমাদের কিন্তু একটা ডিটারমিনেন্ট। তো আদার্স এর মধ্যে অনেকগুলা ফেলে দিয়েছে, যেমন আমরা বলবো যে আমাদের আইটি সেক্টর মানে হলো তোমার যেটা ইনফরমেশন টেকনোলজি, যত বেশি ডেভেলপ হবে তত আমরা বলবো যে আমাদের তত ভালো হেলথ সিচুয়েশনের দিকে যাবে। আমাদের আস্তে আস্তে ডিজিটালাইজেশন হচ্ছে, সেটার জন্য আমাদের, হ্যাঁ, ডিজিটাল টেকনোলজি গুলা গ্রাম পর্যন্ত চলে গেছে। এখন তোমার যেটা ওয়াইফাই নেটওয়ার্ক ইন্টারনেট সব গ্রামে চলে গেছে, দিস আর গুড। কাজে এগুলো আদার্স এর মধ্যে অনেকগুলো তোমরা ফেলে দিয়েছে, সেটা হলো দেখবা যে তাহলে ইনফরমেশন এন্ড টেকনোলজি যেটা বললাম, সোশ্যাল ইকুইটি, হ্যাঁ, সামাজিক ভাবে যাতে কেউ বৈষম্যের শিকার না হয়, তাই না, সোশ্যাল ইকুইটিটা আমাদের মেনটেন করতে হবে। তারপরে হচ্ছে যেমন তোমরা আমেরিকাতে দেখছো এখন, তাই না, খুব রেসিজম চলছে এখন, এটার জন্য কিন্তু আমেরিকাতে আবার একটা সেকেন্ড ওয়েভ চলে আসছে, এত তারা একসাথে হয়ে তারা প্রসেশন করছে, যেটা ঘটনাটা ঘটার জন্য সবাইকে ইকুয়ালি এফেক্ট করছে, এবং এটা অবশ্যই খুব আনএক্সপেক্টেড, এবং এটাকে আমরা কখনোই সমর্থন করি না। কাজে এই ক্ষেত্রে যখন একটা এই প্যান্ডেমিকের সময় ঘটনা ঘটলো, দেখলো যে অনেক লোক সমবেত হলো, কাজে এই জিনিসগুলা তোমার এর মধ্যে চলে আসে, হ্যাঁ। তো তোমরা এটা তাহলে ডিটারমিনেন্টস থেকে কি ধরনের কোয়েশ্চেন গুলো আসে এবং ব্যাখ্যাগুলা কি হবে, সেগুলো আমি তোমাদেরকে একটু বললাম। ওকে, এরপরে আসো আমরা আরো আরো কিছু কোয়েশ্চেন আনসার আলাপ করি, যেমন ডিফাইন কমিউনিটি মেডিসিন। ডিফাইন কমিউনিটি মেডিসিন, তুমি এটা একটা WHO ডেফিনিশন আছে কমিউনিটি মেডিসিনের, তারপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে যেমন কি ডেফিনিশনটা কি বলো তোমরা, যে ইট ইজ এ সিস্টেম অফ ডেলিভারি অফ কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার, তাই না? এখানে যেটা কিওয়ার্ডস গুলা বলতে হবে তোমাকে অবশ্যই, হ্যাঁ, অনেক সময় বলতে গেলে এদিক ওদিক হয়ে যায় হেলথের ডেফিনিশনটা, যেমন আমরা বলি এক্সপেক্ট করি যে ও ঠিক মতো বলবে, কিন্তু কমিউনিটি মেডিসিনের ডেফিনিশনে কিওয়ার্ডস গুলো অবশ্যই বলতে হবে। তাহলে ইট ইজ এ সিস্টেম অফ ডেলিভারি অফ কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার। কাকে দিচ্ছ কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার? টু দ্য ইন্ডিভিজুয়াল অর ফ্যামিলি, ঠিক আছে। কোথায় দিচ্ছ? অ্যাট দ্য লেভেল অফ কমিউনিটি। কার মধ্য দিয়ে দিচ্ছ? বাই হেলথ টিম। কেন দিচ্ছ? ইন অর্ডার টু ইমপ্রুভ দ্য হেলথ অফ দ্য কমিউনিটি। তাহলে এটা হলো তোমার ডেফিনিশন অফ কমিউনিটি মেডিসিন, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাকে বলতে হবে। তারপরে এখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার। তুমি কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার বলতে কি বুঝো?
তখন আবার ওটার একটা ডেফিনেশন আছে, ডেফিনেশনটা ওই একই তোমার, এখানে খালি একটা কথা যুক্ত করতে হবে, ইন্টিগ্রেটেড। হ্যাঁ, it is the provision of integrated promotive, preventive, curative and rehabilitative healthcare to the every individual from womb to tomb residing in a defined geographical area. ওকে, এইভাবে কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ারটা বলতে হবে। তার মানে কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার হলো একটা ইন্টিগ্রেটেড সার্ভিস অফ চারটা কম্পোনেন্ট, প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ এন্ড রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ? সাউন্ড ইজ ক্লিয়ার? একটু জাস্ট বলো ইয়েস, একজন একটু লিখলেই হবে। হ্যাঁ, ওকে। তারপর আমার কিন্তু কমিউনিটি মেডিসিন শেষ হয়নি। কমিউনিটি মেডিসিনের থেকে তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য সার্ভিসেস অর হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ কমিউনিটি মেডিসিন। ঠিক আছে, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ কমিউনিটি মেডিসিন অর হোয়াট আর দ্য সার্ভিসেস ইনক্লুডেড ইন কমিউনিটি মেডিসিন, একই কিন্তু আনসার। হ্যাঁ, সেটার মধ্যে হচ্ছে প্রমোটিভ হেলথ কেয়ার, তাহলে চারটা হেলথ কেয়ার সার্ভিস আমরা কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ারের মধ্যে ইনক্লুডেড অথবা কমিউনিটি মেডিসিনের সার্ভিসের মধ্যে ইনক্লুডেড। তাহলে সেই চারটা সার্ভিস কি? চারটা সার্ভিস হলো প্রমোটিভ হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ার, কিউরেটিভ হেলথ কেয়ার এন্ড রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার। তারপরে জিজ্ঞেস করবে তোমাকে এই চারটা হেলথ কেয়ারের এক্সাম্পল দাও। চারটা হেলথ কেয়ারের এক্সাম্পল, তোমরা সব সময় যেটা খুব প্র্যাকটিক্যাল জিনিসগুলা তোমরা এক্সাম্পল হিসেবে সেট করবে, তাহলে তোমাদের কিন্তু এগুলো মুখস্থ করার দরকার নাই, তাই না? সেটা যেমন ধরো প্রমোটিভ হেলথ কেয়ার বলতে কি বুঝো? যা তুমি করো ডেইলি, তুমি কি করো? তুমি ভালো খাওয়া দাওয়া করো, হ্যাঁ, তুমি একটা ব্যালেন্স ডায়েট নাও নিশ্চয়ই, তাহলে তুমি টেকিং ব্যালেন্স ডায়েট, তাই না? সেটা হলো প্রমোটিভ হেলথ কেয়ার। আচ্ছা, আর কি করো তুমি? তুমি একটা ভালো পরিবেশে থাকো, তাই না? একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো, তাই তো? সেগুলো হচ্ছে তোমার কি? তাহলে তো তুমি, আমি স্মোক করি না, হ্যাঁ, আই ডোন্ট টেক ড্রাগ অর অ্যালকোহল অর আই ডোন্ট টেক সিগারেট, তাহলে এগুলো হচ্ছে প্রমোটিভ হেলথ কেয়ার। ঠিক আছে, তাহলে প্রমোটিভ হেলথ কেয়ারের মধ্যে এক্সাম্পল গুলো আমি বুঝাতে পারলাম যে তুমি যা করো তাই। হ্যাঁ, যে আমি তোমাদেরকে একটু আগে বললাম কি কি করতে হবে, সেইগুলাই হলো তোমার প্রমোটিভ হেলথ কেয়ার। এক্সাম্পল অফ প্রিভেন্টিভ হেলথ কেয়ার কি? প্রিভেন্টিভ, যেটা যে যার মাধ্যমে তোমার ডিজিজ গুলা প্রিভেন্ট হয়, তাহলে ভ্যাকসিনেশন, তাই না? অর ইমিউনাইজেশন বলো, তাহলে ভ্যাকসিনেশন হলো আমার। তারপরে আমরা ভিটামিন এ খাওয়াই না বছরে 2 বার, 6 মান্থলি আমরা ভিটামিন এ খাওয়াই বাচ্চাদেরকে, 1 থেকে 6 বছরের বাচ্চাদেরকে। তাহলে সেটা হলো আমার কি? তাহলে ভিটামিন এটা আমি কেন খাওয়াচ্ছি? একটা স্পেসিফিক প্রবলেমটাকে প্রিভেন্ট করার জন্য। সেই স্পেসিফিক প্রবলেমটা কি? জেরোফথ্যালমিয়া, যেটা এক কথায় যদি আমরা সবাইকে বোঝানোর জন্য বলি নাইট ব্লাইন্ডনেস, তাই না? নাইট ব্লাইন্ডনেস প্রিভেন্ট করার জন্য আমরা 6 মান্থলি 1 থেকে 6 বছরের বাচ্চাদেরকে কি করছি? ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছি। আচ্ছা, তাহলে এটা তোমরা জানো ভিটামিন এ ক্যাপসুল সপ্তাহ আমরা উদযাপন করি এই জন্য, তাই না? তাহলে আমরা, এটা গেল আমার প্রিভেন্টিভ যেটা হেলথ কেয়ারের এক্সাম্পল, তাই না? আমি ভিটামিন সি খাই প্রচুর, কেন? আমার যে স্কারভি না হয়। তাহলে আপনি যখন একটা স্পেসিফিক মেজার নেই কোন একটা স্পেসিফিক জিনিসকে প্রোটেক্ট করার জন্য বা প্রিভেন্ট করার জন্য, সেটা হচ্ছে আমার কি কি তাহলে প্রিভেন্টিভ হেলথ কেয়ার। ঠিক আছে, তাহলে প্রিভেন্টিভ হেলথ কেয়ার গেল। এরপরে আসো তোমার কি কিউরেটিভ হেলথ কেয়ার। কিউরেটিভ হেলথ কেয়ারটা আমি কখন করব? যখন আমার ডিজিজ হয়ে গেল, তাই না? এখন আমার যদি কোনো ডিজিজ হয়ে যায়, তখন আমি কি করব? ডাক্তারের কাছে যাই, চিকিৎসা নেই, ডায়াগনোসিসটা করিয়ে তারপর চিকিৎসা করা হয়, সেটা হচ্ছে কিউরেটিভ হেলথ কেয়ার। ঠিক আছে, তাহলে প্রমোটিভ হেলথ কেয়ারের এক্সাম্পল বললাম, প্রিভেন্টিভ হেলথ কেয়ার, কিউরেটিভ হেলথ কেয়ারে বললাম, তাই না? এখন আসো রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার। এখন ডিজিজ যখন হয়ে যায়, ডিজিজের আউটকাম কি? ডিজিজের আউটকাম হলো একটা হলো রিকভার হয়ে যায়, তাই না? বেশ অনেক ডিজিজ রিকভার হয়ে যায়। এখন আর কি হতে পারে? এক্সট্রিম কি হতে পারে? ডেথ হতে পারে, ডেথ, তাই না? আচ্ছা, আর এই দুটার মাঝামাঝি কি হতে পারে? সে বেঁচে আছে কিন্তু উইথ ডিসাবিলিটি, তাই না? তাহলে তার কোনো পঙ্গুত্ব হয়তো আছে, ডিসাবিলিটি নিয়ে সে বেঁচে আছে। তাহলে এই ডিসাবিলিটিকে যখন আমরা মিনিমাইজ করার জন্য যে আমাদের কেয়ারটা, সেটাকে আমরা বলবো রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার। ঠিক আছে, যেমন একটা লোকের পা কাটা গেল তোমার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে, ঠিক আছে? তাহলে তুমি তাকে
আর্টিফিশিয়াল লিম্ব আমরা একটা প্রতিস্থাপন করতে পারি, তাই না? রিকনস্ট্রাকটিভ সার্জারি করে তোমার আমরা কি করতে পারি, তাকে একটা আর্টিফিশিয়াল লিম্ব প্রতিস্থাপন করতে পারি, তাই না? কেউ হয়তো ব্লাইন্ড হয়ে গেছে, দেখা গেল কর্নিয়ার কারণে, কর্নিয়া রিপ্লেস করতে পারি, তাই না? আমরা আরেকজন মানুষ হয়তো কর্নিয়া ডোনেট করেছে, তার কর্নিয়াটা তার সাথে ম্যাচ করে আমরা তাকে কর্নিয়া রিপ্লেস করতে পারি, প্রতিস্থাপন করতে পারি, তাই না? সেটা হচ্ছে আমার কি তাহলে, সেটা হচ্ছে রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার, তাই না? রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার মধ্যে তাই কারো হয়তো একটা কিডনি নষ্ট, সেখানে আমি রিনাল ট্রান্সপ্লান্টেশন করলাম, হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে আমার কি রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ারের এক্সাম্পল। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করে যে কমিউনিটি মেডিসিনের কম্পোনেন্টস গুলা কি, অথবা কমিউনিটি মেডিসিনের সার্ভিসের মধ্যে কি কি সার্ভিস আছে, তাহলে 4টা সার্ভিস আছে, প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ এন্ড রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার। 4টা সার্ভিসের এক্সাম্পল দাও, তাহলে তোমাদেরকে এইভাবে বলতে হবে। এরপরে হচ্ছে তোমার কি কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ারের মধ্যে তুমি যখন বলবে যে 4টা সার্ভিস আছে, ওখানেও তাই, প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ এন্ড রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার, তখন হয়তো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তোমার প্রতিষ্ঠানে কি সব ধরনের হেলথ কেয়ার আছে? সাধারণত মেডিকেল কলেজে তোমরা যারা পড়ো, তোমার প্রতিষ্ঠানে সব ধরনের হেলথ কেয়ারই কিন্তু তোমার দেওয়া হয়, তাই না? প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ এন্ড রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার। এখন তুমি তো ভ্যাকসিন দিচ্ছ, তুমি চিকিৎসা হচ্ছে, বা তোমার এই রিহ্যাবিলিটেশনের জন্য যেগুলো আমি বললাম সেগুলো হচ্ছে, কিন্তু তোমার প্রমোটিভ এর কি কাজ হচ্ছে? তোমাকে যদি আমি প্রশ্ন করি, প্রমোটিভ হেলথ যে ভালো করে খাও দাও, কিভাবে চলবা, এগুলার ব্যাখ্যাটা কিভাবে দিবা? ব্যাখ্যাটা হচ্ছে যে কোনো পেশেন্ট বা যে কোনো আউটডোরে যে কোনো রোগী আসুক না কেন, তাকে কিন্তু তুমি তাকে স্বাস্থ্য শিক্ষা দিচ্ছ, তাই না? তাকে স্বাস্থ্য শিক্ষা দিচ্ছ। কোনো মা যদি আসে ভ্যাকসিন দিতে, হ্যাঁ, বাচ্চাকে নিয়ে, মাকে তোমরা অ্যাডভাইস আমরা দিতে পারি, ডাক্তাররা দেয় অথবা যারা নার্স থাকে তাদেরকে বলা থাকে যে তাকে কি প্রয়োজনীয় অ্যাডভাইস গুলা দিবেন, সে যাতে তাকে ব্রেস্ট ফিডিংটা করায়, বন্ধ না করে ভ্যাকসিন দিলে হ্যাঁ কি সমস্যা হতে পারে, হয়তো সাথে সাথে একটু, কিন্তু এটা তো ভয়ের কিছু নাই, হ্যাঁ, আপনি এরপরে এটা নিয়ে আপনি আবার চলে আসার দরকার নাই, তাই না? এই ধরনের কাজে। এবং আমরা যে কোনো, আমরা যে পেশেন্ট, অনেক সময় ডায়াবেটিস পেশেন্ট যারা থাকে, ডায়াবেটিস পেশেন্ট যদি এখন দেখো, তাদের জন্য কিন্তু কাউন্সিলিং দরকার, হ্যাঁ, তারা কিভাবে কন্ট্রোলে রাখবে এই শিক্ষাগুলোও দিতে হয়। তো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ হেলথ প্রমোশন। কাজে একটা লোক যখন অসুস্থ হয়ে গেল, ক্রনিক ডিজিজ যদি ধরো হাইপারটেনশন, ডায়াবেটিস, বা তার যদি কিডনি ডিজিজ থাকে, সে কিন্তু ভালো থাকতে পারে যদি সে তার নিয়ম মতো চলে সেগুলাকে, রিস্ক ফ্যাক্টর গুলাকে কন্ট্রোল করে। তো এটাও কিন্তু একটা কি, এটাও কিন্তু একটা হেলথ প্রমোশনাল মেজার, কারণ ওটা তো এখন তার একটা পার্ট হয়ে গেছে, ইন্টিগ্রাল পার্ট অফ লাইফ। এই যে ক্রনিক ডিজিজ গুলা, এগুলা তো লাইফ লং তার থাকবে, এটা নিয়ে তাকে সুস্থ ভাবে চলতে হবে কন্ট্রোলে রেখে। তাহলে সেটা, তাহলে একটা মানুষের জীবনে অল টাইপস অফ হেলথ কেয়ার ইজ নিডেড, এবং একটা প্রতিষ্ঠানে সব ধরনের স্বাস্থ্য সেবা থাকা উচিত আইডিয়ালি। ঠিক আছে? তাহলে আমরা কমিউনিটি মেডিসিনের যেই মানে ডেফিনিশনের সাথে যেই প্রশ্নগুলা সাধারণত থাকে, এইগুলা একটু আলাপ করলাম। তারপরে আরেকটা প্রশ্ন তোমাদের যেটা জিজ্ঞেস করতে পারে, সেটা হলো যে কমিউনিটি মেডিসিন এর আগের নামগুলা কি ছিল? হ্যাঁ, তাহলে কমিউনিটি মেডিসিনের অনেক সময় আমরা বলি যে কমিউনিটি মেডিসিনের আগের নামগুলো কি ছিল। হ্যাঁ, মানে কমিউনিটি মেডিসিন ইজ দ্য সাকসেসর অফ হোয়াট, তার মানে হচ্ছে সাকসেসর মানে কি, উত্তরসূরি, তার মানে তার আগের নামগুলো কি ছিল। এটা এমসিকিউ তে একটা কোশ্চেন আসে যে কমিউনিটি মেডিসিন ইজ দ্য সাকসেসর অফ এ বি সি ডি ই দিয়ে কয়েকটা নাম দেয়, যেমন কি, তাহলে কি আগের নামগুলা ছিল, লিখতে পারো তোমরা, পাবলিক হেলথ, হ্যাঁ, সোশ্যাল মেডিসিন, পাবলিক হেলথ, সোশ্যাল মেডিসিন, তারপরে আমি বললাম কমিউনিটি হেলথ, তারপর হলো কমিউনিটি মেডিসিন। ওকে, তাহলে কি কি নাম ছিল আগে? পাবলিক হেলথ, নেক্সট লেখো প্রিভেন্টিভ মেডিসিন, সোশ্যাল মেডিসিন, কমিউনিটি হেলথ। এই 4টা নাম তোমরা লিখো। তারপরে এখন আসছে কমিউনিটি মেডিসিন। তাহলে আমি নামগুলো আবারও বলছি, পাবলিক হেলথ, প্রিভেন্টিভ মেডিসিন, সোশ্যাল মেডিসিন, কমিউনিটি হেলথ, এন্ড লাস্টে যেটা এখন চলছে কমিউনিটি মেডিসিন। এই নামগুলো আগে তাহলে আমাদের ছিল। আচ্ছা,
তারপরে যেমন ধরো তোমাদের আর কি কি কোয়েশ্চেন আসে তোমার হেলথের সাথে রিলেটেড। হেলথের সাথে রিলেটেড যেমন হোয়াট আর দ্য চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ, হোয়াট আর দ্য চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ। চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথে চারটা কনসেপ্ট আছে, বায়োমেডিক্যাল কনসেপ্ট, ইকোলজিক্যাল কনসেপ্ট, সাইকোসোশ্যাল কনসেপ্ট এন্ড হলিস্টিক কনসেপ্ট। তোমরা পরীক্ষার সময় যে ভুলটা করো সেটা হচ্ছে তোমরা সিরিয়াল মেনটেন করো না। এই কনসেপ্ট গুলো কিন্তু সিরিয়ালি এসেছে, ঠিক আছে? সো তোমাদের যেটা করতে হবে, ইউ হ্যাভ টু মেনটেন দ্য সিরিয়াল। ওকে, তাহলে তোমাদের সিরিয়াল মেনটেন না করলে যেটা হবে সেটা হচ্ছে যে তোমাদের তোমাদের কারণ কি একটা সিকোয়েন্স মেনটেন করলে তোমার মানে আমাদের এটা অরিজিনেট হয়েছে ওয়ান আফটার অ্যানাদার। আমি যখন বায়োমেডিক্যাল কনসেপ্টটা বললাম দেখলাম যে এইটা ল্যাকিং এখানে, তখন যেটা ল্যাকিং সেটা ঢুকলো। তারপরে যখন আবার ওই সেকেন্ডটা যখন অ্যানালাইসিস করলাম দেখলাম ও এটার মধ্যে আরেকটা বাদ গেছে, তখন আসলো সাইকোসোশ্যাল। এরকম ভাবে কাজে একটার সাথে একটা কেন এসেছে সেজন্য তুমি যদি আগে বলো যে বায়োমেডিক্যাল কনসেপ্ট, তারপরে যদি বলো 3 নাম্বারটা সাইকোসোশ্যাল কনসেপ্ট, তোমার মার্ক কমে যাবে, এক্সামিনার কিন্তু হ্যাপি হবে না। ঠিক আছে, তুমি একটা অ্যাভারেজ মার্ক পেতে পারো হয়তো, হ্যাঁ, কিন্তু গুড নাম্বার পাবে না কখনো। তাহলে আমাদের সিরিয়াল মেনটেন করতে হবে। তাহলে বায়োমেডিক্যাল কনসেপ্ট, ইকোলজিক্যাল, সাইকোসোশ্যাল এন্ড হলিস্টিক। এখান থেকে প্রশ্ন করবে তো তোমার কাছে চারটা কনসেপ্টের মধ্যে which one is best? তোমার আনসার হবে হলিস্টিক কনসেপ্ট। জিজ্ঞেস করবে কেন? because it includes all the three concepts. That means এটার মধ্যে বায়োমেডিক্যাল, ইকোলজিক্যাল এবং সাইকোসোশ্যাল কনসেপ্ট এই তিনটাই আছে। তারপরে এখানে চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ থেকে তোমার প্রশ্ন থাকবে যে বায়োমেডিক্যাল কনসেপ্টটা ডিসক্রাইব করো। তুমি যখন এই বায়োমেডিক্যাল why it is inadequate, is it enough to explain the concept of health? তাহলে আনসার ইজ নো, তাই না? তাহলে হোয়াট ইজ ল্যাকিং হিয়ার, তাহলে এখানে কি নাই? তাহলে তুমি বলতে হবে যে তোমাকে এটা যে ডিসক্রাইব যদি করতে বলে যে বায়োমেডিক্যাল কনসেপ্ট ইজ বেসড অন জার্ম থিওরি অফ দ্য ডিজিজ, তাই না? এবং জার্ম থিওরি অফ দ্য ডিজিজ, এবং এখানে খালি জোর দেওয়া হয়েছে ফিজিক্যাল ওয়েলবিংটাকে। এখানে অনলি ইম্পর্টেন্স ওয়াজ গিভেন টু ফিজিক্যাল ওয়েলবিং, বাট এখানে ইগনোর করা হয়েছে। ইগনোর করা কেন? এটা ইনঅ্যাডিকুয়েট, হোয়াই ইট ইজ ইনকমপ্লিট। ইউর আনসার ইজ এখানে ইগনোর করা হয়েছে বা এখানে অ্যাবসেন্ট হচ্ছে কি কি? তোমার এখানে এনভায়রনমেন্টাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল, পলিটিক্যাল এবং কালচারাল ডিটারমিনেন্টস আর অ্যাবসেন্ট হিয়ার। ওকে, তাহলে দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইনকমপ্লিট। হ্যাঁ, এটা তোমার আনসার হবে। তাহলে এরপরে তাহলে কি আসলো? তাহলে এনভায়রনমেন্টাল কম্পোনেন্টে ঢুকে গেল, কনসেপ্টটা আসলো, সেটাকে আমরা বলি ইকোলজিক্যাল কনসেপ্ট। তাহলে বায়োমেডিক্যাল কনসেপ্টের সাথে যুক্ত হলো ইকোলজিক্যাল কনসেপ্ট। ইকোলজিক্যাল কনসেপ্ট কি মিন করে? যে আমরা সবসময় জানি হেলথ একটা ইকুইলিব্রিয়ামে থাকে, যদি এনভায়রনমেন্টের সাথে ইকুইলিব্রিয়াম বা ব্যালেন্সে থাকে তাহলে there will be no disease. কিন্তু if there is any imbalance between health and environment তাহলে ডিজিজ প্রডিউস হবে। তাহলে সেটার এক্সাম্পল একটা আমরা বলতে পারি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এখন বিভিন্ন ধরনের যেগুলো ডিজাস্টার গুলো হচ্ছে পৃথিবীতে, তাই না, ন্যাচারাল ডিজাস্টার, সেগুলো হচ্ছে কিন্তু ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং। আমরা কিছুদিন পর পর দেখি সাইক্লোন, টর্নেডো এগুলো আসে, কয়েকদিন আগে আমপান আসলো, তাই না? এরকম আবার বিভিন্ন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও কিন্তু এরকম ডিজাস্টার আসছে, তাই না? প্রাকৃতিক দুর্যোগ গুলা দেখা দিচ্ছে, ভলক্যানোস দেখা দিচ্ছে অনেকখানে। তোমরা দেখো যে বুশ ফায়ার হচ্ছে না, ফরেস্ট ফায়ার যেগুলো অস্ট্রেলিয়াতে অনেক মাইলের পর মাইল সব ফরেস্ট গুলা কিন্তু জ্বলে যাচ্ছে, কানাডাতেও এটা হয়েছে। তো দিস আর ইফেক্টস অফ দ্য গ্লোবাল ওয়ার্মিং। তারপর যেমন পানিতে আর্সেনিক পয়জনিং, তাই না? তাহলে এগুলো হচ্ছে এনভায়রনমেন্টের সাথে রিলেটেড। যে এই যে আমাদের তাহলে এই এক্সাম্পল গুলো তোমাদেরকে বলতে হবে। তারপরে তাহলে দেখো এটাও কমপ্লিট হলো না, তাই না? এখানে আবার সাইকোসোশ্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল এন্ড কালচারাল যে কম্পোনেন্টস গুলো হেলথের এগুলো অ্যাবসেন্ট। তাহলে সেই জন্য এটার সাথে কি যুক্ত হলো? আবার সাইকোসোশ্যাল কনসেপ্ট, এর সাথে যুক্ত হলো সাইকোসোশ্যাল কনসেপ্ট। ঠিক আছে, যেখানে আমরা সাইকোলজিক্যাল, সোশ্যাল, কালচারাল এবং পলিটিক্যাল ডিটারমিনেন্টসটাকে এখানে যোগ করলাম। এখানে সব অ্যাড হচ্ছে, এখানে সব অ্যাড হচ্ছে। তখন তোমার কি হলো তাহলে? আচ্ছা,
এরপর যখন এগুলো অ্যাড হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ তো আমাকে, তাই না? আচ্ছা, তাহলে তখন সবগুলোকে নিয়ে যে কনসেপ্টটা আমরা তৈরি করলাম সেটা হলো হলিস্টিক কনসেপ্ট। সেটা হলো কি আমার হলিস্টিক কনসেপ্ট, যেটাকে আমরা বলবো যে কম্বিনেশন অফ দা থ্রি কনসেপ্ট। ওকে, তাহলে আমার এটা গেল কনসেপ্ট অফ হেলথ, এটা রিটেনে আসে, ভাইভাতে আসে। এই কোয়েশ্চেন আনসার গুলো যেভাবে তোমাকে জিজ্ঞেস করলাম এগুলো কিন্তু এভাবে বলতে হবে। যেমন তোমাকে যদি জিজ্ঞেস করে হোয়াট আর দ্য চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ, এটা একটা কিন্তু রিকল কোয়েশ্চেন। তুমি এখন যদি তোমাকে জিজ্ঞেস করে why biomedical concept is inadequate, explain, তাহলে এটা তোমার একটা অ্যানালাইটিক টাইপের কোশ্চেন। এটা থাকবে, এই কোশ্চেনটা থাকবে অ্যানালাইটিক বক্সে। ঠিক আছে, তাহলে তোমাকে আমি যেভাবে বললাম সেভাবে আনসার করতে হবে। আচ্ছা, এখন আসো যে পাবলিক হেলথ। হ্যাঁ, পাবলিক হেলথের বিষয়টা আমি আলোচনা করি। পাবলিক হেলথ যেটা, ওকে, ইউ ক্যান সি। সো পাবলিক হেলথের তোমার ডেফিনিশন একটা আছে, তাই না? যে আগে যেমন আমরা যখন স্টুডেন্ট ছিলাম পাবলিক হেলথের ডেফিনিশনটা খুব ধরতো। এখনো তোমাদের এটা জানতে হবে, কিন্তু অনেক সময় পাবলিক হেলথ ডেফিনিশন আমি একটু কমই ধরি, আমি নিজেও কম ধরি, এত লম্বা ডেফিনিশন সেটা। কিন্তু মাঝে মাঝে ধরলে সেটা হলো প্রথম গুড স্টার্ট হলে দেন আচ্ছা বুঝি ও জানে জিনিসটা। তারপরেও পাবলিক হেলথের মধ্যে কি কি আছে তোমার জানতে হবে। ডেফিনিশন ইজ সো ইম্পর্টেন্ট, বিকজ ডেফিনিশন কিন্তু অনেক কিছু কভার করে। হ্যাঁ, তো কাজেই তোমরা পাবলিক হেলথের ডেফিনিশনটা যেটা উইন্সলর ডেফিনিশন সেটা তোমরা পড়বে। তো যাই হোক, পাবলিক হেলথেরও আবার চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ আছে, চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথ আছে। তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথ। এটা আমরা ফেজ বলি, 4টা ফেজ আছে। ফেজের মাধ্যমে আমরা প্রকাশ করি। তো দেখা গেছে যে ফেজ গুলো তোমার, আমরা অনেক সময় যেটা বলি যে তোমার প্রথম 1880 থেকে 1920, 40 বছর ছিল ফার্স্ট ফেজটা, সেটা হলো ডিজিজ কন্ট্রোল ফেজ। তারপরে হলো আবার নেক্সট 40 ইয়ার্স, মানে 1920 থেকে 1960, এই ফেজটাকে আমরা বলি হেলথ প্রমোশনাল ফেজ অথবা ফেজ অফ হেলথ প্রমোশন। তারপরের যে 20 বছর মানে হলো 1940 থেকে, সরি 60 থেকে তোমার 80 পর্যন্ত, 1980 পর্যন্ত, এটা হলো ফেজ অফ সোশ্যাল আপলিফটিং। ঠিক আছে, আর 1980 থেকে 2000 পর্যন্ত এটাকে আমরা বলি হেলথ ফর অল ফেজ। ঠিক আছে, আচ্ছা এখন এই যে 4টা ফেজ, এই 4টা ফেজে কি হলো আসলে, এগুলো তোমাকে এক্সপ্লেইন করতে হবে। তোমাকে এক্সপ্লেইন করতে হবে। যেমন ধরো যে ডিজিজ কন্ট্রোল ফেজ, শুনে মনে হচ্ছে যে এটা মনে হয় কোনো ডিজিজকে কন্ট্রোল করতে যাচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা পার্টিকুলার কোনো ডিজিজের জন্য এই ফেজটা ছিল না। পার্টিকুলার কোনো ফেজের জন্য এটা ছিল না। এটা হলো অ্যাজ এ হোল কিছু মেজার নেওয়া হয়েছে, অ্যাজ এ হোল কিছু মেজার নেওয়া হয়েছে, যার ফলে অনেক ডিজিজ কিন্তু অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে গেল। তো কি মেজার নেওয়া হয়েছিল তখন? মেজার গুলো নেওয়া হয়েছিল যে সেফ ওয়াটার সাপ্লাই। ঠিক আছে, সবাইকে জানে সেফ ওয়াটার দেওয়া হয়, সেফ ওয়াটার সাপ্লাই, প্রপার ডিসপোজাল অফ সুয়েজ এন্ড রিফিউজ, এন্ড রিফরমেশন অফ সাম লেজিসলেশন। কিছু আইন করা হলো, আইনটাকে আরো স্ট্রেংথেনিং করা হলো, মানে রিফর্ম করা হলো। তাহলে এই যে স্টেপস গুলা নিল, যার ফলে দেখা গেল যে সেখানে মর্টালিটি, মরবিডিটি এগুলো অ্যাজ এ হোল অনেক কমে গেল। মানে ওয়াটারবর্ন ডিজিজ যেগুলো হতো সেগুলো কমে গেল। তারপরে হলো ইমপ্রপার রিফিউজ এন্ড সুয়েজ ডিসপোজাল থেকে যেই ডিজিজ গুলো হতো সেগুলো কমে গেল। তাহলে অ্যাজ এ হোল দেখা গেল যে এই ডিজিজ গুলো কমে গেল। সো এটাকে আমরা বলবো না যে আমরা খালি কলেরা নিয়ন্ত্রণের জন্য এই মেজারটা নিলাম বা টাইফয়েডের জন্য এটা নিলাম, তা কিন্তু নয়। অ্যাজ এ হোল আমাদের তাহলে আমাদের ডিজিজের মর্টালিটি এবং মরবিডিটি কমে গেল। তাহলে মেজার কি নিলাম? আমি বললাম যে provision of safe water supply, provision of proper sewage and refuse disposal, and excreta disposal. আরেকটা হচ্ছে তোমার কি রিফরমেশন অফ দা লেজিসলেটিভ মেজার্স। ঠিক আছে, আইনগত কিছু আমরা মেজার্স নিলাম এগুলো। এরপরে সেকেন্ড যেটা হেলথ প্রমোশনাল ফেজ। হেলথ প্রমোশনাল ফেজে আমরা কিছু ইন্ডিভিজুয়াল
এবং গ্রুপ সার্ভিস ইন্ট্রোডিউস করলাম এই হেলথ প্রমোশন করার জন্য। মানে স্বাস্থ্যের উন্নয়ন ঘটানোর জন্য আমরা কিছু ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ সার্ভিস আমরা অ্যাডপ্ট করলাম। তাহলে সেই সার্ভিসগুলো কি কি? যেমন ধরো স্কুল হেলথ সার্ভিস, এটা একটা গ্রুপ হেলথ কেয়ার সার্ভিস, তার মানে আমরা স্কুলের বাচ্চাগুলোকে একসাথে স্বাস্থ্য সেবা দিব। তারপরে ইন্ডাস্ট্রিয়াল হেলথ কেয়ার, ইন্ডাস্ট্রি যারা কর্মীরা আছে তাদের জন্য স্বাস্থ্য সেবা আমরা ইন্ট্রোডিউস করলাম, তাই না? ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ কেয়ার, তাহলে এটাও একটা গ্রুপ হেলথ কেয়ার, তাই না? তারপরে যেমন আমরা কি করলাম, আমরা তোমার আর পাবলিক হেলথ নার্সিং, কমিউনিটিতে আমরা পাবলিক হেলথ নার্স নিয়োগ করে তাদের স্বাস্থ্য সেবা নিয়োগ করলাম। মেন্টাল হেলথ কেয়ার সার্ভিস, তাই না? এটা একটা ইন্ডিভিজুয়াল হেলথ কেয়ার সার্ভিস। কাজে এই ধরনের আমরা কিছু পার্সোনাল এবং গ্রুপ হেলথ কেয়ার সার্ভিস ইন্ট্রোডিউস করলাম সোসাইটিতে। ঠিক আছে, এটা হলো আমার কি হেলথ প্রমোশনাল ফেজ। ওকে, এরপরে আসো যেটা আমাদের হচ্ছে আচ্ছা, এরপরে হচ্ছে তোমার যেটা তোমরা শেয়ার করে দিতে পারো, এটা আমি জানি না। আচ্ছা, ওকে, সরি। এরপরে যেটা আসো, যেটা আমরা থার্ড ফেজে কি, আমাদের থার্ড ফেজটা আমরা বলেছি ফেজ অফ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, তাই না? বা সোশ্যাল আপলিফমেন্ট আমরা বলি, আপলিফমেন্ট। এটা আমাদের শুরু হয়েছে কখন থেকে? 1960 থেকে 1980 পর্যন্ত। কারণ তখন আমরা রিসার্চ করে দেখতে পেলাম, যে কিছু সোশ্যাল রিসার্চ করে দেখতে পেলাম সোসাইটিতে কিছু ডিজিজ অনেক বেড়ে গেছে। লাইক কিরকম? ডায়াবেটিস, হাইপারটেনশন, মেন্টাল হেলথ প্রবলেম, ড্রাগ অ্যাবিউজ, সুইসাইড, হোমিসাইড, এগুলো অনেক বেড়ে গেল। রিসার্চ করে দেখা গেল যে এগুলোর জন্য কিছু সাইকোলজিক্যাল, সোশ্যাল, পলিটিক্যাল এবং কালচারাল ফ্যাক্টরস রেসপন্সিবল। এবং সেগুলাকে তখন নাম দিল কি? রিস্ক ফ্যাক্টর। তখন তারা আইডেন্টিফাই করলো যে এই রোগগুলা হওয়ার জন্য কিছু রিস্ক ফ্যাক্টর দায়ী। ঠিক আছে, তখন ওরা চেষ্টা করলো যে এই রিস্ক ফ্যাক্টর গুলাকে কিভাবে মিনিমাইজ করা যায়। মিনিমাইজ করতে গেলে তোমার লাইফস্টাইল মডিফিকেশন দরকার। তার মানে লাইফস্টাইলের মধ্যে একটা ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার ঘটলো তখন, লাইফস্টাইল মডিফিকেশন। হ্যাঁ, সেজন্য এটাকে নাম দিয়েছে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ফেজ অফ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ফেজ অফ সোশ্যাল আপলিফমেন্ট, তাই না? লাইফটাকে আমরা আমাদের লাইফটাকে কিভাবে একটু আপলিফটেড করতে পারি ভালো ভালো কিছু মেজার নিয়ে। যেমন আমরা তখন বলেছি ভালো খাওয়া খেতে হবে, হেলদি ফুড, আমরা বললাম ওয়াক করতে হবে, তাই না? এগুলো মেন্টালি আমাদের সাউন্ড থাকতে হবে, মেন্টাল হেলথের ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া হলো তখন। হ্যাঁ, সুইসাইড হোমিসাইড যখন বেড়ে গেল তখন। তো কাজে এটা একটা। আর লাস্ট আমাদের ফেজটা কি? লাস্ট ফেজটা হলো হেলথ ফর অল, যেটা 1980 থেকে 2000 সাল পর্যন্ত আমরা অ্যাডপ্ট করেছি। 1980 থেকে 2000 সাল পর্যন্ত আমাদের হেলথ ফর অল। এবং হেলথ ফর অল বলতে তাহলে আমরা কি বুঝি, এটা তোমাদের জিজ্ঞেস করবে। হেলথ ফর অল হচ্ছে যেটা, এটার একটা সুন্দর ডেফিনিশন আছে, তোমরা জানো যে অ্যাটেইনমেন্ট অফ এ লেভেল অফ হেলথ বাই অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর মানুষ এমন একটা লেভেল অফ হেলথ অ্যাটেইন করবে that will enable them to lead a socially and economically productive life, যেটা তাদেরকে সোশ্যালি এবং ইকোনমিক্যালি প্রোডাক্টিভ লাইফ লিড করতে সাহায্য করবে। তাহলে হোয়াট ইজ হেলথ ফর অল? It is attainment of a level of health by all the people in the world that will enable them to lead a socially and economically productive life. তাহলে দেখো যে আমরা 2000 সাল পর্যন্ত আসলাম, তাই না? কখন থেকে? 1880 থেকে। এর মধ্যে আমাদের 4টা ফেজ হলো না, 40 40 20 ইয়ার্স এন্ড 20 ইয়ার্স করে। কিন্তু আমরা দেখলাম যে 2000 সালে এসে আমাদের হেলথ ফর অল আমরা অ্যাচিভ করতে পারি নাই, তাই না? অ্যাচিভ করতে পারিনি বলে তখন আমরা এরপরে কি প্রোগ্রাম গেলাম বিশ্বব্যাপী, আমাদের গ্লোবাল এজেন্ডা কি হলো? সেটা হলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, যেটাকে আমরা বলি এমডিজি। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। সেটা আমরা 2000 সাল থেকে 2015 পর্যন্ত সারা দুনিয়া ব্যাপী এর উপরে কাজ করেছে,
যে আমাদের 8টা হেলথ গোল, আমাদের যে গোল ছিল 8টা গোল, সেই গোলের উপরে কাজ করেছে। এবং সেটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 2015 এর পরে 2016 থেকে 2030 পর্যন্ত আরেকটা গোল আসলো, সেটাকে আমরা যেটার মধ্যে দিয়ে এখন যাচ্ছি সেটা হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। তো এসডিজি যেটাকে আমরা বলি, সেটার গোল আছে কয়টা? 17টা গোল। ঠিক আছে, এখন এসডিজির কয়টা গোল? 17টা গোল। তাহলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। আচ্ছা, এইটা তোমরা এতটুকুই জানো চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথ সম্পর্কে। হ্যাঁ, আচ্ছা, এখন তোমার পাবলিক হেলথ এখানেই শেষ নয়। পাবলিক হেলথের একটা খুব কমন প্রশ্ন আছে, হু ইজ দ্য ফাদার অফ পাবলিক হেলথ? হু ইজ দ্য ফাদার অফ পাবলিক হেলথ? ফাদার অফ পাবলিক হেলথ বললে বা ফাদার অফ মেডিসিন বললে বা যাই বলো, তোমরা একটা মানুষের নাম আসে, তাই না? কিন্তু এখানে ব্যতিক্রম। এখানে হচ্ছে কলেরাকে আমরা বলি ফাদার অফ পাবলিক হেলথ। ঠিক আছে, ওয়াই কলেরা কোয়েশ্চেন হয়, তোমার একটা অ্যানালাইটিক প্রশ্ন, ওয়াই কলেরা ইজ কল্ড ফাদার অফ পাবলিক হেলথ? কলেরাকে কেন তোমার ফাদার অফ পাবলিক হেলথ বলা হয়? ঠিক আছে, তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হবে যে আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হলো, মানে আগে কি হতো, মানে তোমার যেটা ইংল্যান্ড বা অন্যান্য দেশে কিন্তু কলেরা ছিল, এখন কিন্তু ওখানে কলেরা নাই, কিন্তু তখন কিন্তু সেখানে কলেরা ছিল। এবং ইংল্যান্ডে একটা নদী আছে টেমস রিভার, টেমস, যেটা কিন্তু একই সাথে তাদের খাওয়ার পানির উৎস, আবার একই সাথে সেখানে সুয়েজ ডিসপোজ হতো। তখন যখন কলেরা এপিডেমিক হলো, তখন জন স্নো, তোমরা নাম শুনেছো হয়তো, জন স্নোকে দেওয়া হলো ইনভেস্টিগেট করার জন্য, এপিডেমিওলজিক্যাল ইনভেস্টিগেশন, যেটা তোমরা পড়েছো আগে, তাই না? এপিডেমিওলজিক্যাল ইনভেস্টিগেশন করে জন স্নো দেখলো যে আসলে এই পানিটাই হলো কলেরার কারণ। হ্যাঁ, এই কন্টামিনেটেড ওয়াটার অফ রিভার টেমস, এটা থেকেই কলেরা হচ্ছে। একদিকে ওরা এখান থেকে পানি খাচ্ছে, আবার একদিকে এখানে তারা সুয়েজ, যেটা দূষিত, তাই না, কন্টামিনেটেড ওয়াটার, যেটা তোমার এখানে আবার তারা ডিসপোজ করে। হ্যাঁ, এখানেই তারা ফেলে সেটা, এটা থেকে কলেরা হচ্ছে। আবার তার কয়েক বছর পরে উইলিয়াম বার্ড আরেকজন, উনি তখন ইনভেস্টিগেট করে দেখলো যে টাইফয়েডও এই কন্টামিনেটেড ওয়াটারের কারণে হচ্ছে। তাহলে কলেরা এবং টাইফয়েড দুটোই। তখন তারা ডিমান্ড করলো গভর্নমেন্টের কাছে, ক্লিন ওয়াটারের জন্য ডিমান্ড করলো। ঠিক আছে, ক্লিন ওয়াটার চাইলো, এবং তখন তার ওই যে তোমার তাদের যে লেজিসলেশন সিস্টেমটা তারা আরো স্ট্রেনথেন করে, তখন তারা তাদেরকে ক্লিন ওয়াটার প্রোভাইড করলো, এবং আস্তে আস্তে তাদের কিন্তু এই এপিডেমিক গুলো কমে গেল। কলেরাটা বেশি হতো, সেই জন্য কলেরাকে বলা হয় যে ফাদার অফ পাবলিক হেলথ। এখানে জন স্নোকেও বলে না বা উইলিয়াম বার্ডকেও বলা হয় না, বিকজ অফ এখানে কলেরার কারণেই কিন্তু তারা এই সমস্ত যে তাদের যে দাবিগুলো আসলো কমিউনিটি থেকে ক্লিন ওয়াটারের জন্য, তারপরে আইনের মাধ্যমে তাদেরকে যে সোসাইটির যে এটা তোমার রাইট, এটা তাই না, যে একটা গভর্নমেন্টের কাছ থেকে সে একটা পিওর ওয়াটার সে ডিমান্ড করবে, এটা তার প্রাপ্য, সেটা তখন তারা আইনের মধ্যেই ঢুকানো। হ্যাঁ, পাবলিক হেলথ যে অ্যাক্ট, সেটাকে আরো রিফর্ম করলো, এই জন্য কলেরাকে বলা হয় ফাদার অফ পাবলিক হেলথ। তাহলে পাবলিক হেলথের মধ্যে মোটামুটি তোমাদের এইটুকুই জানো। আমি তো খুব এক্সামিনেশন ওরিয়েন্টেড বলছি, আরো জিনিস আছে, বা তোমরা এতটুকু মোটামুটি পরীক্ষার প্রিপারেশনের জন্য মনে রাখতে পারো। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার কি এখানে আরেকটা চ্যাপ্টার আছে যেটা কনসেপ্ট অফ হেলথ, সেটা হলো হেলথ কেয়ার। হোয়াট ইজ হেলথ কেয়ার, তাই না? ডিফাইন হেলথ কেয়ার এন্ড হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া ফর আইডিয়াল হেলথ কেয়ার। এটা একটা কমন প্রশ্ন। হেলথ কেয়ার কাকে বলে, হেলথ কেয়ার কাকে বলে, এবং একটা আইডিয়াল হেলথ কেয়ারের কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে। তো এই হেলথ কেয়ারের একটা ডেফিনিশন আছে, এটা তোমরা দেখে নিও, যে ইট ইজ দ্য মাল্টিটিউড অফ সার্ভিসেস, যেটাকে আমরা বলি রেন্ডার্ড টু দ্য ইন্ডিভিজুয়াল এন্ড ফ্যামিলি। কার মাধ্যমে দিবে? বাই দ্য এজেন্ট অফ কি, বাই দ্য এজেন্ট অফ মেডিকেল টিম, তাই না, অথবা মেডিকেল প্রফেশনালস। কি করবে তারা? ফর মেইনটেইনিং, ফর প্রমোটিং, মেইনটেইনিং এন্ড রিস্টোরিং হেলথ। কাজে এটা তুমি তোমার মতো বলো, কোনো অসুবিধা নাই।
তারা হেলথের প্রমোট করবে, মেনটেন করবে এবং রিস্টোর করবে হেলথটাকে। এখন হেলথ কেয়ার এবং মেডিকেল কেয়ার এখানে দুটো টার্ম আছে, তাহলে এখানে কোনটা বেশি ব্রডার? অবশ্যই হেলথ কেয়ারটা ব্রডার, তাই না? মেডিকেল কেয়ার হচ্ছে একটা এর ভিতরের একটা অংশ। তাহলে মেডিকেল কেয়ার ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ হেলথ কেয়ার। মেডিকেল কেয়ারটা কি করবে? খালি তোমার চিকিৎসা দিবে, কিন্তু হেলথ কেয়ারটা হচ্ছে সবকিছু দিবে, মানে প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ এবং রিহ্যাবিলিটেটিভ সার্ভিস সবগুলাই দিবে। তাহলে তোমার হেলথ কেয়ার এবং মেডিকেল কেয়ার মধ্যে তফাৎটা কি, এটা অনেক সময় কেউ জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? তাহলে আর আমরা বলবো যে তোমার কি, যে মেডিকেল কেয়ারটা হচ্ছে একটা অংশ হেলথ কেয়ারের, তাই না, যেটা আমি একটু আগে বললাম। এবং তোমার যেটা আমরা বলছি যে ক্রাইটেরিয়া গুলো কি কি, একটা আইডিয়াল হেলথ কেয়ারের ক্রাইটেরিয়া কি, তোমরা যদি একটু খেয়াল করো যে তাহলে ক্রাইটেরিয়া গুলো তোমার মনে রাখতে পারো তুমি এইভাবে, যে এটা প্রথম স্টার্টস উইথ কম্প্রিহেন্সিভনেস। হেলথ কেয়ারটা হতে হবে, ইট হ্যাজ টু বি কম্প্রিহেন্সিভ। ওই যে একই কথা, তাই না? ইট হ্যাজ টু বি প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ এন্ড রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার। এই তাহলে একটা আইডিয়াল হেলথ কেয়ারের মধ্যে এই চারটা হেলথ কেয়ার থাকতে হবে। তাহলে কম্প্রিহেন্সিভনেস, প্রথম ক্রাইটেরিয়া হলো কম্প্রিহেন্সিভনেস। তারপরে আসো তোমার ইট হ্যাজ টু বি অ্যাডিকুয়েট হতে হবে। অ্যাডিকুয়েট মানে যা আমার দরকার আমার জনসংখ্যার অনুপাতে সেটা যাতে সাফিসিয়েন্ট থাকে, ঠিক আছে, অ্যাডিকুয়েসি। তারপর হচ্ছে অ্যাভেইলেবল, যাতে আমার স্বাস্থ্য সেবার উপকরণগুলো, আমার যে হেলথ ম্যান পাওয়ার যারা আমার স্বাস্থ্য সেবা দিবে, আমি স্বাস্থ্য সেবার মাধ্যমে যে ঔষধ অথবা যেই তোমার অন্য সার্ভিস গুলা পাওয়ার কথা সেগুলো সব অ্যাভেইলেবল থাকতে হবে, তাই না? তাহলে একটা হচ্ছে তোমার কি অ্যাডিকুয়েট হতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, আর একটা বললাম অ্যাভেইলেবল হতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট, এবং সেটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। হ্যাঁ, আমার জন্য যেটা প্রযোজ্য সেটাই আমাকে যাতে দেওয়া হয়, অ্যাপ্রোপ্রিয়েট। আরেকটা হচ্ছে তোমার কি অ্যাক্সেসিবিলিটি, অ্যাক্সেসিবল হতে হবে, অ্যাফোর্ডেবল হতে হবে। তার মানে অল কিন্তু মনে রাখার টিপস কি, আমি স্টুডেন্টদেরকে আমার সবসময় বলি স্টার্ট উইথ দ্য সি। হ্যাঁ, মানে সি দিয়ে শুরু করবে তোমরা, কম্প্রিহেন্সিভনেস, দেন সব এ দিয়ে। এ দিয়ে আমি কি বললাম প্রথমে? তাহলে একটা হচ্ছে অ্যাডিকুয়েট হতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, অ্যাভেইলেবল হতে হবে, অ্যাক্সেসিবল হতে হবে এবং অ্যাফোর্ডেবল হতে হবে, পাঁচটা এ। এবং লাস্ট ওয়ান ইজ ফিজিবল। লাস্ট ওয়ান কি বললাম? ফিজিবল, মানে এটা উপযোগী হতে হবে, মানে এটা কি এটার জন্য ফিট কিনা, এটা মানে হলো ফিজিবিলিটি। মানে হচ্ছে এখন যদি ধরো আমি যদি এখন ইয়েতে মানে ধরো আমার গ্রামে বেশি কোন রোগগুলো হয়, গ্রামে আমার উপজেলা বা পর্যায়ে যদি প্রাইমারি লেভেলে আমি দেখি বেশি হয় তোমার ডায়রিয়া, রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন, অথবা এখানে আমার কিছু নন কমিউনিকেবল ডিজিজ গুলো এখন অনেক বেড়ে যাচ্ছে। এখন আমি যদি ওখানে একটা সিটি মেশিন বসাই, সিটি স্ক্যান, বা অথবা আমি যদি একটা তোমার এখানে যেটা অন্য কোনো এমআরআই মেশিন বসাই, তাহলে কিন্তু এটা আমার খরচের তুলনায় এটা আমার একটা মিসইউজ হবে। কারণ আমার এখানে আমি সিটি মেশিনটা আমি যদি জেলা পর্যায়ে থাকে দ্যাটস ফাইন, উপজেলা পর্যায়ে দিলে এটা ইউটিলাইজেশনটা সেরকম হবে না। তাহলে এটা কিন্তু ওই জায়গায় ফিজিবল হলো না, তাই না? উপযোগিতা যেটা বাংলায় বলি আমরা, ঠিক হলো না। তার মানে কস্ট ইফেক্টিভ হলো না তোমার, হ্যাঁ, সেটা খরচ অনুযায়ী তোমার সেটার ব্যবহারটা হবে না ঠিক মতো। তাহলে এইগুলো আমার খেয়াল রাখতে হবে, একটা আইডিয়া যে যেটা আমার যেখানে দরকার প্রযোজ্য সেখানে এটা আমার দিতে হবে, ফিজিবিলিটি দেখতে হবে, তাই না? আচ্ছা, তাহলে সেখানে আমার যদি এমআরআই দেই তাহলে সেখানে আমার লোক দিতে হবে, টেকনিশিয়ান, এখানে আমার অনেক ম্যান পাওয়ার দিতে হবে, কাজে এখানে অনেকগুলো ব্যাপার আছে। সেই জন্য তাহলে ওই প্রসঙ্গ আমি এক্সাম্পল হিসেবে বললাম। এখন আমি দেখি আমার তাহলে তোমাদের এই আইডিয়াল হেলথ কেয়ারের কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে, এটা তোমাদের আশা করি আনসার পেয়ে গেছো। তাহলে স্টার্ট উইথ কম্প্রিহেন্সিভনেস, ফিনিশ উইথ ফিজিবিলিটি, আর মাঝখানে যেগুলো আমরা বলবো it should be adequate, it should be appropriate, it should be available, it should be accessible and it should be affordable। ঠিক আছে, এই পয়েন্টস গুলো তোমাদের বলতে হবে। তাহলে একটা হেলথ কেয়ার আমাদের এটা গেল, যে আমরা হেলথ কেয়ার কাকে বলবো এবং হেলথ কেয়ারের মধ্যে আইডিয়াল হেলথ কেয়ার কি কি থাকবে, আচ্ছা কি কি ক্রাইটেরিয়া থাকবে। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার কি, যেটা আমরা বলবো যে
আইসবার্গ ফেনোমেনা অফ দ্য ডিজিজ, তাই না? আইসবার্গ ফেনোমেনা অফ দ্য ডিজিজ, এটা একটা কমন প্রশ্ন। আইসবার্গ ফেনোমেনা অফ দ্য ডিজিজের মধ্যে তোমার কি কি আসে? তাহলে কয়টা অংশ আইসবার্গ ফেনোমেনা অফ দ্য ডিজিজের মধ্যে? ভিডিওটা একটু শেয়ার করে দিলাম। আচ্ছা, আইসবার্গ ফেনোমেনা অফ দ্য ডিজিজের মধ্যে তিনটা পার্ট আমরা বলি, তাই না? একটা হলো টিপ অফ দ্য আইসবার্গ, একটা হলো টিপ অফ দ্য আইসবার্গ, একটা হচ্ছে সাবমার্জ পোর্শন, তাই না? আমরা একটা বরফ খন্ডের সাথে তুলনা করি। আমাদের যে সোসাইটিতে যে ডিজিজ গুলো আছে অথবা হেলথ প্রবলেম গুলো আছে, সেটা একটা আইসবার্গের মধ্য দিয়ে আমরা প্রকাশ করি, তাই না? রিফ্লেক্ট করি। তো একটা আইসবার্গের তিনটা পোর্শন থাকে। একটা হচ্ছে পানির সমতল, যেটা পানির লেভেলের উপরে একটা অংশ, আরেকটা হচ্ছে পানির লেভেলের নিচে একটা অংশ, তাই না? তাহলে তিনটা। তাহলে টিপ অফ দ্য আইসবার্গ, এটা হচ্ছে ডিমার্কেশন লাইন, তাই না? যেটা ডিফারেন্সিয়েট করে টিপকে উইথ দ্য সাবমার্জ পোর্শন, আর নিচে হলো কি সাবমার্জ পোর্শন। কোনটা বেশি আমার? তাহলে আমার সাবমার্জ পোর্শনটা হলো অনেক বেশি। সেটা কত অংশ? আমরা বলি যে সেটা 10/9 অংশ, ঠিক আছে? 10/9 অংশ। তাহলে 1 ভাগ খালি উপরে, তাই না? তাহলে টিপ অফ দ্য আইসবার্গ যেটা, সেটার মধ্যে কি কি আসে? হোয়াট ডাজ ইট ইনক্লুড? যেটা আমরা দেখি, তাহলে ডায়াগনোসড কেস গুলো আমরা দেখি, তাই না? টিপ অফ দ্য আইসবার্গে only we can see the diagnosed case or clinical case. Clinical case গুলোকে তো আমরা দেখতে পাই, কারণ ক্লিনিক্যাল সাইন সিমটমস গুলো ভেরি মাচ ক্লিয়ার কাট। সেজন্য টিপ অফ দ্য আইসবার্গে হলো এগুলা থাকবে, ঠিক আছে? তাহলে আর সাবমার্জ পোর্শন যেটা, সেটা হচ্ছে 9/10, তাই না? সেখানেই বেশিরভাগ ডিজিজ বা হেলথ প্রবলেম গুলো থাকে। তাহলে সাবমার্জ পোর্শনে কি থাকে তোমাদের কোশ্চেনে জিজ্ঞেস করা হয় ভাইভাতে প্লাস এমসিকিউ তে, যেমন কি কি থাকে? তাহলে আনডায়াগনোসড কেস, সাবক্লিনিক্যাল কেস যেগুলো থাকে, যেগুলো ইনঅ্যাপারেন্ট কেস, এগুলো থাকে। ক্যারিয়ার গুলা থাকে, ক্যারিয়ারের তো কোনো সাইন সিমটম থাকে না, তাই না? তাহলে ক্যারিয়ার গুলাকে আমরা দেখতে পাই, সেটা। তারপরে আর কি থাকে? ল্যাটেন্ট কেস থাকে, তাই না? ল্যাটেন্ট কেস গুলাকেও আমরা দেখি না। তাহলে এগুলো হচ্ছে তোমার কি সাবমার্জ যেটা পোর্শন তার অংশ। যেমন অনেক ডিজিজ আছে, হাইপারটেনশন, মেন্টাল হেলথ প্রবলেম, হ্যাঁ, যে তারপরে এগুলাকে কিন্তু এখনো আমরা সোসাইটিতে ডায়াবেটিস, নন কমিউনিকেবল ডিজিজ গুলো যেগুলো আছে, এগুলো এখনো আনডিটেক্টেড ইন দ্য সোসাইটি। সো এগুলো কিন্তু এখনো তলানিতে পড়ে আছে, তাই না? হুইচ ইজ নট ভিজিবল, সেটা। তাহলে সেটা আমরা বলছি। এখন কোভিড-19 এ আমরা যে সমস্ত কেস ডিটেক্ট করছি, আমরা সবসময় বলি, টিভিতে শুনি বা মিডিয়াতে দেখি, আমরা কিন্তু আসলে অনেক কেস এখনো কিন্তু আছে যাদেরকে আমরা শনাক্ত করতে পারি নাই, বিকজ সেগুলো রিপোর্টেড হচ্ছে না, তাই না? বা সেগুলো যেখানে যে যাওয়া উচিত শনাক্তকরণের জন্য সেই পর্যন্ত আসছে না, হ্যাঁ, তারা হয়তো মারা যাচ্ছে। তাহলে বোধ তোমার যেটা সংখ্যা আমরা প্রতিদিন মারা যাচ্ছে, সেই সংখ্যাটাও সঠিক আসলে অ্যাকচুয়াল ফিগার না, আবার যে যারা শনাক্ত হচ্ছে সেটাও অ্যাকচুয়াল ফিগার না। তাহলে সেটা, তাহলে আইসবার্গের টিপ অফ দ্য আইসবার্গে যেটুকু আমরা পাই, সেটা খালি যেটা আমরা দেখতে পাই সেটা টিপ অফ দ্য আইসবার্গ, কিন্তু তার নিচেও কিন্তু অনেক আছে। তাহলে আমাদের এখানে প্রশ্ন কি থাকবে, যে টিপ অফ দ্য আইসবার্গে কোন কেস গুলা থাকে? তাহলে কত অংশ? সেটা হলো 1/10, অনেক কম। সেটা হলো ডায়াগনোসড কেস গুলা, তাই না? ক্লিনিক্যাল কেস গুলা। আর সাবমার্জ পোর্শনে যেটা থাকবে সেটা হলো তোমার 9/10, 10/9 অংশ, অনেক তাহলে বিরাট অংশ না সেটা। সেখানে কোন কেস গুলা থাকে? তাহলে আনডায়াগনোসড কেস, সাবক্লিনিক্যাল কেস অথবা ইনঅ্যাপারেন্ট কেস বলি আমরা, তাই না? তারপরে হচ্ছে তোমার কি, আর আমরা বললাম ক্যারিয়ার, ল্যাটেন্ট কেস, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার কি? তাহলে প্রিসিমটোমেটিক কেস বা অ্যাসিমটোমেটিক কেস, এগুলা থাকবে আমার কোথায়? সাবমার্জ পোর্শনে। তাহলে এটার ইম্পর্টেন্সটা কি? কেন আমার আইসবার্গটা জানতে হবে? বিকজ এইটা যদি আমি জানি যে আমার সাবমার্জ পোর্শনে কত অংশ আমার আছে ডিজিজ গুলোর, তাহলে কিন্তু আমি তখন এপিডেমিওলজিক্যাল মেজার নিব ফর ইটস প্রিভেনশন এন্ড কন্ট্রোল। আমি তখন এদেরকে খুঁজে বার করার চেষ্টা করব, তাই না? তাহলে সেই জন্যই এটার ইম্পর্টেন্স, যে আমরা চুপ করে দেখে বসে থাকবো না। ইউ হ্যাভ টু নো দ্য অ্যাকচুয়াল সিনারিও অফ দ্য ডিজিজেস ইন দ্য সোসাইটি। সেই অনুযায়ী ওটা যদি আমার জানা থাকে, তাহলে ওই অনুযায়ী আই ক্যান টেক মেজার, তাই না, টু কন্ট্রোল দ্য প্রবলেমস।
এটা গেল আমাদের তাহলে কি কি প্রশ্ন থাকে তোমাদের আইসবার্গ ফেনোমেনা অফ দ্য ডিজিজ। এবং তোমাদের যখন এটা কোয়েশ্চেনে আসে রিটেনে, ইউ হ্যাভ টু ড্র এন্ড লেভেল দ্য আইসবার্গ ফেনোমেনা অফ দ্য ডিজিজ। মানে তোমাকে বইয়ে দেখবে একটা ছবি আছে, সেই ছবিটা তোমাকে ড্র করতে হবে এবং লেভেল করতে হবে। কাজেই তোমার তখন মার্কটা ঠিক মতো পাবে, ছবি না আঁকলে পাবা না। ওকে, তারপরে যেমন ধরো তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে আরো কিছু জিনিস আছে যেগুলো তোমাদের যেমন হেলথ ইন্ডিকেটরস, এটা তোমাদের মধ্যে আছে কিন্তু। তাহলে হেলথ ইন্ডিকেটরস এগুলো আমরা কি কি কতগুলো হেলথ ইন্ডিকেটরের নাম বলো, তাই না? হেলথ ইন্ডিকেটর, আইডিয়াল হেলথ ইন্ডিকেটরের ক্যারেক্টারিস্টিক্স গুলা কি, এটা একটা প্রশ্ন, তাই না? হেলথ ইন্ডিকেটরের ইম্পর্টেন্স কি? আইডিয়াল হেলথ ইন্ডিকেটরের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে যেমন কি আসে, যেমন কয়েকটা পয়েন্টস তোমাকে বলতে হবে। ভ্যালিডিটি, ইট শুড বি ভ্যালিড, ইট শুড বি স্পেসিফিক, ইট শুড বি সেনসিটিভ। ঠিক আছে? ইট শুড বি রিলায়েবল, ইট শুড বি ফিজিবল। তাহলে এটা ভ্যালিডিটি থাকতে হবে, সেনসিটিভিটি থাকতে হবে, স্পেসিফিসিটি থাকতে হবে, রিলায়েবিলিটি থাকতে হবে এবং ফিজিবিলিটি থাকতে হবে। তাহলে এই কয়েকটা পয়েন্ট তোমাকে বলতে হবে হেলথ ইন্ডিকেটর। তাহলে হেলথ ইন্ডিকেটর যদি বলি আমরা কাকে বলে, তাহলে these are the parameters or measurements, health indicators গুলা কি, these are some measurements যার দিয়ে by which we can assess the health status of any given community। ঠিক আছে? তাহলে these are the measurements by which we can assess the health status of a given community। তাই না? আমরা আসলে কোনো একটা দেশে, ধরো তুমি একটা দেশে গেছো বেড়াতে, হ্যাঁ, তোমার পাশে তোমার আরেকজন বসছে, সে হচ্ছে ফ্রম নেপাল, ইউ আর এ বাংলাদেশি এবং নেপাল। তখন তোমাদের তো ও ডাক্তার, হয়তো সেও ডাক্তার, তোমরা একটা কনফারেন্সে যাচ্ছ, তখন পাশাপাশি বসলে কি হয়, তোমার সাধারণত হেলথ রিলেটেড কোয়েশ্চেন বা হেলথ রিলেটেড ডিসকাশন গুলাই হয়, তাই না? তো সেখানে যে জিজ্ঞেস করবে তোমার দেশের কি অবস্থা, স্বাস্থ্য অবস্থা কিরকম তোমার, তুমি তখন বলতে পারো এই যে আমার দেশের এই অবস্থা, আমার হেলথের, আমার এই যে লাইফ এক্সপেক্টেন্সি, আমাদের ভালো জিনিসগুলোই তো আমরা বলবো, তাই না? সে একজন ফরেনার, তার কাছে আমি দেশের খারাপ চিত্রটা বলার আগে আমি ভালো জিনিস, আমাদের লাইফ এক্সপেক্টেন্সি এত 72 ইয়ার্স, আমাদের ইনফ্যান্ট মর্টালিটি অনেক কম, হ্যাঁ, আমাদের ইনফ্যান্ট মর্টালিটি এখন 31 per 1000 লাইভ বার্থস, বা কোন কোন স্ট্যাটিস্টিক্স আরো কম বলে। দেন আমাদের ম্যাটারনাল মর্টালিটি আমাদের এত এসেছে, তাই না? আমাদের লিটারেসি রেট এত, আমাদের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে এত। তাহলে ভালো পয়েন্টস গুলো আমি আগে বলবো, তাহলে এইগুলা দিয়ে আমি আমার দেশের চিত্রটা তুলে ধরি, তাই না? তাহলে সেজন্যই বলেছে যে হেলথ ইন্ডিকেটরস আর সাম মেজারমেন্টস বাই হুইচ we can reflect the status, health status of any given community or country। এটা গেল। এখন এটার ইম্পর্টেন্স কি? এটার ইম্পর্টেন্স যে প্রথমে বললাম যে it reflects the health status of any given community। তারপরে এটা হেলথ ইন্ডিকেটরস গুলো দিয়ে we can compare the health status of different country। যেমন ওই যে নেপালের, যখন ওই ভদ্রলোক বললো তার নেপালের এই অবস্থা, ইন্ডিকেটর গুলা, তাহলে তুমি কম্পেয়ার করতে পারছো নেপাল আর বাংলাদেশের সাথে এই প্যারামিটার গুলো বা এই ইন্ডিকেটরের মধ্যে কি তফাৎ, কে ভালো অবস্থানে আছে, ইউ ক্যান কম্পেয়ার, তাই না? আচ্ছা, তারপরে তুমি নিড অ্যাসেস করতে পারো হেলথ ইন্ডিকেটরের মধ্য দিয়ে। আমি যদি দেখি কোন একটা হেলথ ইন্ডিকেটরে আমার খুব খারাপ অবস্থা, হ্যাঁ হ্যাঁ, আমার দেখা যাচ্ছে যে আমাদের এখন দেশে, বাংলাদেশে, হ্যাঁ, আমাদের চাইল্ড অ্যাবিউজ অথবা উইমেন ভায়োলেন্সের যে রেটটা অনেক বেশি, হ্যাঁ, এটা আমাদের একটা তাহলে কি সোশ্যাল ইন্ডিকেটরের মধ্যে পড়ে। এটা দেখে আমি তখন দেখবো যে না, তাইলে আমার ব্যবস্থা নিতে হবে, এই ক্ষেত্রে আমি অনেক দুর্বল, তাহলে আমার দেশে আমার তখন আমি মেজার নিব। তাহলে নিড অ্যাসেসমেন্ট করে আই ক্যান টেক মেজার, তাই না, টু কমব্যাট দ্যাট প্রবলেম। তো এরকম অনেক পারপাস আছে। আমি আই ক্যান সেট প্রায়োরিটিজ, হ্যাঁ, অফ মাই রিসোর্স অ্যালোকেশন। কোন খাতে, এখন দেখো বাজেট ঘোষণা হলো, কিন্তু বাজেটটা ঘোষণা হলো তখন আমি যদি দেখি কোন খাতে আমার বেশি দুর্বলতা, সেই অনুযায়ী আমি কিন্তু আমার রিসোর্সটাকে বরাদ্দ করব, তাই না? তাহলে রিসোর্স অ্যালোকেশনেও তোমার এই ইন্ডিকেটর গুলোর ভূমিকা আছে। ঠিক আছে? এখন তার আর কি, আরেকটা হচ্ছে তুমি যখন কোনো হেলথ প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করো, তখন সেটা হেলথ প্রোগ্রামটা কি ইভালুয়েট করতে হবে, যাচাই করতে হবে, ওটা কি হেলথ প্রোগ্রামটা ভালো চলছে নাকি
না অত ভালো চলে নাই, তাহলে সেটাও তোমার টার্গেট ইন্ডিকেটরের সাথে কতটুকু পিছিয়ে আছে নাকি তুমি একই তালে আছে, একই সমানে সমানে আছে, সেটা মেজার করার জন্য কিন্তু তোমাদের হেলথ ইন্ডিকেটর গুলো দেখতে হয়। তাহলে এইগুলো হচ্ছে আমাদের পারপাস অর ইউজ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তোমরা যদি মনে করো যে আমি তোমাদেরকে স্লাইড দিয়ে দিব, পর আই ক্যান প্রোভাইড ইউ স্লাইডস, মানে লেকচারের স্লাইড গুলো তোমরা এই যে আমি যে কথাগুলো বলছি এগুলোর সাথে মিলিয়ে তোমরা তখন পড়াশোনা করতে পারো। আচ্ছা, সেটা কোনো সমস্যা না। ওকে, তাহলে আমরা হেলথ ইন্ডিকেটরের এখন আরো আছে। হেলথ ইন্ডিকেটর এখন বলো, হোয়াট আর দ্য হেলথ ইন্ডিকেটরস। তারপরে তোমাকে কতগুলো ইন্ডিকেটরের নাম বলো, যেমন মর্টালিটি ইন্ডিকেটর, মরবিডিটি ইন্ডিকেটর, ডিসএবিলিটি ইন্ডিকেটর, হ্যাঁ, তারপরে হলো নিউট্রিশনাল ইন্ডিকেটর, এনভায়রনমেন্টাল ইন্ডিকেটর, হ্যাঁ, সোশিও ইকোনমিক ইন্ডিকেটর, হ্যাঁ, এরকম অনেকগুলো ইন্ডিকেটর আছে। ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স আমরা বলি, পিকিউএলআই, হ্যাঁ, সেই ইন্ডিকেটর। এর কাজে এগুলো হচ্ছে প্রশ্ন। তখন এখান থেকে জিজ্ঞেস করবে তোমাদেরকে যে গিভ এক্সাম্পল অফ সাম মর্টালিটি ইন্ডিকেটর, কিছু মর্টালিটি ইন্ডিকেটরের নাম বলো। তখন তোমরা নাম বলবে। তোমরা সবাই জানো ক্রুড ডেথ রেট, হ্যাঁ, মর্টালিটি তো ক্রুড ডেথ রেট বলবো আমরা, ইনফ্যান্ট মর্টালিটি রেট, ম্যাটারনাল মর্টালিটি রেট, আন্ডার 5 মর্টালিটি রেট, তাই না, প্রপোর্শনাল মর্টালিটি রেট, ডিজিজ স্পেসিফিক মর্টালিটি রেট, এরকম অনেকগুলো মর্টালিটি রেট আছে। তারপরে যদি জিজ্ঞেস করে গিভ সাম এক্সাম্পল অফ মরবিডিটি ইন্ডিকেটর, মরবিডিটি মানে কি, সিকনেস, রাইট? তাহলে মরবিডিটি ইন্ডিকেটরের এক্সাম্পল কি? তোমরা যদি এগুলো জানো, এপিডেমিওলজিতে আমি পড়িয়েছি। ইনসিডেন্স রেট, প্রিভ্যালেন্স রেট, সবার আগে দুইটা বলবা। ইনসিডেন্স রেট, প্রিভ্যালেন্স রেট, আর কি নোটিফিকেশন রেট। নোটিফিকেশন রেট আমি কোথায় বলেছিলাম মনে আছে? এপিডেমিওলজিক্যাল ইনভেস্টিগেশনে, তাই না, যে কন্ট্রোল অফ, যেটা আমরা কিভাবে যেটা কমিউনিকেবল ডিজিজের প্রিন্সিপালস অফ কন্ট্রোল অফ কমিউনিকেবল ডিজিজ, নোটিফিকেশন। তোমার এখানে যদি এখন দেখা যায় অনেক ডেঙ্গু হচ্ছে, অথবা যদি তোমার পাড়াতে কোনো কোভিড-19 এর কেস শনাক্ত হয়, তাহলে এটা নোটিফাই করতে হবে তোমাকে, তাই না? বা তার পরিবারের সদস্য নোটিফাই করতে পারে। তাহলে সেটা লোকাল যে অথরিটি আছে, ওয়ার্ড কমিশনার অফিস, তার থেকে চলে যাবে সিটি কর্পোরেশনে, ওখান থেকে চলে যাবে তোমার কোথায়, তোমার ডিজি হেলথ, এরকম চেইন অফ কমান্ড। অথবা সরাসরি হটলাইনে, এখন যেটা সিস্টেম প্যান্ডেমিকের সময়, তো এখন সিস্টেমটা ঠিক সরাসরি জানানো যায় সেটা। তাহলে নোটিফিকেশন একটা, তাই না? তাহলে আমরা কি পড়ছি এখন হলো তোমার হেলথ ইন্ডিকেটরের মধ্যে মরবিডিটি ইন্ডিকেটর, তাহলে হলো ইনসিডেন্স রেট, প্রিভ্যালেন্স রেট, নোটিফিকেশন রেট, তাই না? তারপরে হচ্ছে অ্যাটেন্ডেন্স রেট ইন দা আউটপেশেন্ট ডিপার্টমেন্ট। আজকে আউটপেশেন্ট ডিপার্টমেন্টে যেই রোগীগুলো আসছে, আমরা খাতা দেখে বলতে পারবো যে আমাদের এখন ঢাকা শহরে কোন অসুখগুলা বেশি হচ্ছে, কোন ডিজিজ গুলা মোস্ট প্রিভ্যালেন্ট, হ্যাঁ, খুব বেশি দেখা যাচ্ছে। সেটা আমার আউটপেশেন্ট ডিপার্টমেন্টে যে রোগীর হাজিরা, তাদের ডায়াগনোসিস কি হয়েছে সেটা দেখে আমি বলতে পারি, তাই না? অ্যাডমিশন রেট ইন দা ইনপেশেন্ট ডিপার্টমেন্ট, আবার ঠিক একই ভাবে যারা ভর্তি হচ্ছে তাদের মধ্যে কোন রোগী বেশি ভর্তি হচ্ছে। তুমি যখন ডেঙ্গু সিজন থাকে তখন দেখবে ডেঙ্গু রোগী ভরা ভর্তি হচ্ছে, অ্যাডমিশন হচ্ছে, তাই না? তাহলে সেটা দেখে আমি বলতে পারবো যে হ্যাঁ, আমার এরিয়াতে তো অনেক ডেঙ্গু হচ্ছে, এটাই আমার এরিয়াতে, তাহলে এই বাংলাদেশ মেডিকেলের আশেপাশে এরিয়া গুলাতেই বেশি হচ্ছে। দেন আমি যদি মনে করি উত্তরা চেয়ে, তাহলে সেখানে ওপিডিতে যেই বা অ্যাডমিশন রেট তার চেয়ে বেশি, তাহলে আমি বুঝবো যে ধানমন্ডির দিকে বা মোহাম্মদপুরের দিকে এদিকে বেশি হচ্ছে ডেঙ্গু, তাই না? সেটা তাহলে মরবিডিটি ইন্ডিকেটর। তো কাজে এরকম অনেক ইন্ডিকেটর আছে। নিউট্রিশনাল ইন্ডিকেটর কোনগুলো? যেমন আমরা যে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট করে হাইট ওয়েট দেখে যেগুলো বের করি, হাইট ফর এজ, ওয়েট ফর এজ, তাই না, ওয়েট ফর হাইট, তারপর হলো মিড আর্ম সার্কামফারেন্স, হেড সার্কামফারেন্স, এগুলো হচ্ছে আমার কি নিউট্রিশনাল ইন্ডিকেটর। ওকে, আচ্ছা। তারপরে যেমন সোশিও ইকোনমিক ইন্ডিকেটর, এটা অনেক সময় পরীক্ষা। সোশিও ইকোনমিক ইন্ডিকেটরের মধ্যে কি আসে? সোশিও ইকোনমিক ইন্ডিকেটরের মধ্যে আসে আমার লিটারেসি রেট, শিক্ষার হার কত, তাই না, পার ক্যাপিটা ইনকাম কত, একটা মানুষের পার ক্যাপিটা ইনকাম কত, বেকারত্বের হার কত, রেট অফ আনএমপ্লয়মেন্ট, বেকারত্বের হার, পার ক্যাপিটা ক্যালোরি ইনটেক, হ্যাঁ, পার ক্যাপিটা ক্যালোরি ইনটেক, একজন মানুষ গড়ে আমার দেশে কত ক্যালোরি পায়, ঠিক আছে, খাওয়ার মাধ্যমে, সেটা হলো আমার সোশিও ইকোনমিক ইন্ডিকেটর।
আরো আছে সোশিও ইকোনমিক ইন্ডিকেটরের মধ্যে, যেমন আমাদের ডিপেন্ডেন্সি রেশিও কত, যারা আমার নির্ভরশীল গ্রুপ যারা কারা, তারা একদম জন্মের পর থেকে 0 থেকে 15 ইয়ার্স অফ এজ, আর একটা হচ্ছে 60 বছরের উপরে যারা মানে বয়োবৃদ্ধ যারা, যাদেরকে এল্ডারলি গ্রুপ বলছি, তারা হচ্ছে আমার ডিপেন্ডেন্সি রেশিওর মধ্যে পড়ে। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে তোমার কি সোশিও ইকোনমিক ইন্ডিকেটর। সোশিও ইকোনমিক ইন্ডিকেটরের মধ্যে আমি যা যা বললাম, গ্রোথ রেট অলসো, এটাও সোশিও ইকোনমিক ইন্ডিকেটর। তাহলে এই সোশিও ইকোনমিক ইন্ডিকেটর গুলো মাঝে মাঝে এমসিকিউ তে প্রায় দেয়, তাহলে এগুলোর মধ্যে কি কি আসে। তাহলে আমাদের কিন্তু হেলথ ইন্ডিকেটর আমাদের শেষ হলো। হ্যাঁ, তোমরা এগুলো পড়ে নিবে। কোশ্চেন কি হয় এগুলো আমি বললাম। আচ্ছা, যেমন আমি এখানে কিছু কিছু তোমাদের কোশ্চেন যেগুলো আলাপ করেছি অলমোস্ট শেষের পথে। যেমন আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, হোয়াট লেভেলস অফ প্রিভেনশন অফ ডিসিজ। লেভেলস অফ প্রিভেনশন অফ ডিসিজ, সেটার মধ্যে কি আছে, হোয়াট আর জিজ্ঞেস করা হয়, হোয়াট আর দ্য লেভেলস অফ প্রিভেনশন অফ ডিসিজ। দেয়ার আর 4 লেভেলস অফ প্রিভেনশন। হ্যাঁ, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের সময় ছিল 3টা লেভেল, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। এখন একটা যুক্ত হয়েছে, সেটা হচ্ছে প্রিমর্ডিয়াল। একদম প্রথমে বলা হয়। প্রিমর্ডিয়ালটা কেন যুক্ত হলো? বিকজ মনে করা হচ্ছে যে, বা মনে করা হয় এখন, যে প্রিভেনশনের যে মেজার গুলো সেগুলো একদম আর্লি চাইল্ডহুড, ইভেন ফ্রম কনসেপশন থেকেই এগুলা স্টার্ট করা উচিত। সেই জন্যই এটা চিন্তা ভাবনা থেকে প্রিমর্ডিয়ালটা যুক্ত হয়েছে, মানে as early as possible। প্রিমর্ডিয়াল মানে কি, একদম আদি, মানে একদম প্রথম থেকে শুরু করতে হবে, তাই না? তাহলে প্রিমর্ডিয়াল লেভেল, প্রাইমারি লেভেল, secondary level এবং tertiary level. There are 4 levels of prevention. Next question হচ্ছে, what are the interventions of these 4 levels of prevention? তাহলে তোমার primordial level prevention যেটা, সেটার intervention হচ্ছে individual and mass education. Individual and mass education. তারপরে হচ্ছে তোমার এটা হলো প্রাইমারি লেভেল অফ প্রিভেনশনের ইন্টারভেনশন হচ্ছে হেলথ প্রমোশন এবং স্পেসিফিক প্রোটেকশন। হেলথ প্রমোশন আর স্পেসিফিক প্রোটেকশন। তারপরে হচ্ছে সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন, সেটা হচ্ছে আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট। আর যেটা টারশিয়ারি লেভেল, সেটা হচ্ছে ডিসএবিলিটি লিমিটেশন এন্ড রিহ্যাবিলিটেশন। ঠিক আছে, ডিসএবিলিটি লিমিটেশন এন্ড রিহ্যাবিলিটেশন। তাহলে এখান থেকে প্রশ্ন করবে যে ডিজিজ হওয়ার আগে কোন প্রিভেনশন লেভেল অফ প্রিভেনশন গুলো। তাহলে আমরা বলেছি যে সেকেন্ডারি লেভেলে হলো আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট। তাহলে সেকেন্ডারি লেভেলে হলো ডিজিজটা হচ্ছে, তাহলে তার আগের ইন্টারভেনশন গুলো হলো প্রিমর্ডিয়াল, এবং প্রাইমারি প্রিভেনশনটা হচ্ছে আমরা নেই ডিজিজ হওয়ার আগে, আর ডিজিজ হওয়ার পরে আমরা নেই হলো সেকেন্ডারি এবং টারশিয়ারি। টারশিয়ারি কেউ যদি আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট করে ভালো হয়ে গেল, তাহলে কিন্তু তার টারশিয়ারি লেভেলে আর ইন্টারভেনশন লাগে না। কারণ কেউ যদি ডিসেবল হওয়ার চান্স থাকে, তখন এটাকে লিমিট করার জন্য আমরা মেজার নেই একটা টারশিয়ারি লেভেলে। আর যখন ডিসেবল হয়ে যায় তখন হচ্ছে রিহ্যাবিলিটেশন, তাই না, যেটাকে পুনর্বাসন বলি আমরা, যেটা অলরেডি আমরা আলাপ করেছি। আচ্ছা, এইটা গেল তোমাদের লেভেল অফ প্রিভেনশনে। লেভেল অফ প্রিভেনশনে তোমার আরেকটা প্রশ্ন যেটা কমন থাকে, সেটা হচ্ছে ডিফাইন রিহ্যাবিলিটেশন। হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ রিহ্যাবিলিটেশন। ঠিক আছে, রিহ্যাবিলিটেশনের একটা ডেফিনিশন আছে। হ্যাঁ, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। ইট ইজ দ্য কম্বাইন্ড এন্ড কোঅর্ডিনেটেড use of medical, vocational, educational training and retraining to the individual to attain highest functional ability. কাজে এটা তোমাদের একটু মনে রাখতে হবে। এবং what are the types of rehabilitation? There are 4 types of rehabilitation. কি কি? একটা হচ্ছে মেডিকেল রিহ্যাবিলিটেশন, তারপরে হচ্ছে তোমার কি vocational rehabilitation, then psychological rehabilitation and social rehabilitation. এই 4টা রিহ্যাবিলিটেশন, এবং উইথ এক্সাম্পল তোমাদের মনে রাখতে হবে। ওকে, আচ্ছা। তারপরে তোমাকে যেমন ধরো এখানে আরো একটি প্রশ্ন আছে, সেটা একবারে তোমাদের শেষ করে দিই। একটা হচ্ছে যেটা রিহ্যাবিলিটেশন আমি যখন বলবো তখন জিজ্ঞেস করা হয় যে কোন রিহ্যাবিলিটেশনটা সবচেয়ে আগে দরকার।
তাহলে ন্যাচারালি আমার মেডিকেল রিহ্যাবিলিটেশনটা সবচেয়ে আগে দরকার। কারো যদি একটা পা রোড অ্যাক্সিডেন্টে কাটা যায়, তখন তো তাকে আগে আমার চিকিৎসা করতে হবে, তাই না? তাকে পাটা রিপ্লেস করতে হবে যাতে সে তার মোটামুটি কাজগুলো করতে পারে। তাহলে এটাকে আমরা বলি মেডিকেল রিহ্যাবিলিটেশন, ঠিক আছে? কারো যদি কোনো বার্ন, এখন তো অনেক বার্ন হয়, ক্ল হ্যান্ড হয়ে গেল, হাতে এরকম হয়ে গেল ক্ল লাইক, তখন আমি প্লাস্টিক সার্জারি করে, প্লাস্টিক অপারেশন করে, রিকনস্ট্রাকটিভ সার্জারি করে যতটুকু তার হাতটাকে ফাংশনাল অ্যাবিলিটিতে আনা যায় সেটা দিয়ে সে কাজ করতে পারবে, তাই না? সেটা হলো আমার কি মেডিকেল রিহ্যাবিলিটেশন। এখন যদি আমি মেডিকেলি ফিট থাকি তাহলে আমি একটা কাজ করতে পারবো। এখন যে লোকটা পা হারিয়ে ফেললো সে ছিল একটা ট্রাক ড্রাইভার, সে তো আর গাড়ি চালাতে পারবে না, তাই না? তাহলে তো সে গাড়ি চালাতে পারবে না, তাকে অন্য কোনো কাজ আমরা শিখিয়ে দিব যাতে সে তার লাইভলিহুডটা আর্ন করতে পারে, সে তার জীবিকাটা নির্বাহ করতে পারে এবং সে অন্যের উপরে ডিপেন্ডেন্ট হবে না। তাহলে এইটাকে আমরা বলবো কি ভোকেশনাল রিহ্যাবিলিটেশন, তাই না? ভোকেশনাল রিহ্যাবিলিটেশন। তাহলে সে যদি আর্ন করতে পারে, নিজের পায়ে দাঁড়িয়ে চলতে পারে, তাহলে অটোমেটিক্যালি কিন্তু তার মনের জোর বেড়ে যাবে, তার সেলফ কনফিডেন্স বাড়বে, তাই না? তাহলে এটাকে আমরা বলি সাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশন। নিজের মধ্যে তার ইনার ফোর্স যেটা সেটা জাগ্রত হলো, হ্যাঁ, সেটা নিজের কাছে নিজে তার ডিগনিটিটা ফিরে আসলো, সেটাকে আমরা বলি সাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশন। আর তার পরিবার তাকে সুন্দরভাবে একসেপ্ট করলো, তার সে পরিবারে বোঝা হয়ে নাই, হ্যাঁ, তার পরিবার, তার আত্মীয় স্বজন, তার ফ্রেন্ড সার্কেল, তাকে সবাই সোশ্যালি একসেপ্ট করে নিল, দ্যাট ইজ সোশ্যাল রিহ্যাবিলিটেশন। একটা ড্রাগ অ্যাডিক্ট যখন, হ্যাঁ, ভালো হয়ে যখন আসে ফ্যামিলিতে, তখন কিন্তু অনেক পরিবার তাকে কিন্তু সহজভাবে আবার নিতে চায় না, তখন সে কিন্তু আবার সেই পুরানো অভ্যাসে ফিরে যায়। এই জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরিবারকে সহযোগিতা করতে হবে, দ্যাট ইজ সোশ্যাল রিহ্যাবিলিটেশন, তাই না? সোশ্যাল রিহ্যাবিলিটেশনটা যদি আসে কারো যদি ভোকেশনাল রিহ্যাবিলিটেশন করতে পারি, কারো যদি আমরা মেডিকেল রিহ্যাবিলিটেশন করতে পারি, অটোমেটিক্যালি সাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশন চলে আসবে। ও যদি দেখে আমি মোটামুটি কাজ করতে পারছি, আই ক্যান আর্ন, আমাকে সবাই আমার পরিবার একসেপ্ট করে নিয়েছে, তাহলে তো নিজেকে শুধরিয়ে নিবে, দ্যাট ইজ সাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশন। তাহলে তোমাদের এভাবে, যেমন একটা যদি প্রশ্ন আসে যে একটা রানা প্লাজায় তোমরা জানো কি হয়েছিল, সবাই একটা শ্রমিকরা একদম অনেক মারা গেছিল, কেউ ইনজিওর্ড হয়েছিল। এখন একটা শ্রমিক, সে হলো গ্রাজুয়েট, হ্যাঁ, সে তার হয়তো হাত চলে গেল, ঠিক আছে, কিন্তু সে তখন গ্রাজুয়েট যেহেতু, তার যে মালিক, কারখানার মালিক, তাকে একটা ব্যবস্থা করে দিল, ঠিক আছে, তুমি যেহেতু আমার ছোট বাচ্চাকে পড়াতে পারবা তুমি, হ্যাঁ, তুমি ওকে পড়াবা, আমি তোমাকে মাসে মাসে 5,000 টাকা দিব বা যাই দিব, হ্যাঁ, একটা দিব, এবং আমি তোমার থাকার ব্যবস্থা করে দিলাম, তুমি আমার বাসার ওই একটা কোয়ার্টার আছে ওখানে থাকবা, আমার বাচ্চাকে পড়াবা, আর তুমি মাসে মাসে বেতন পাবা। তাহলে এখানে কি ধরনের রিহ্যাবিলিটেশন তাকে করলো, তাই না? তার কিন্তু একটা পা চলে গেছিল, তাকে পাটা সেট করে দিল, তাহলে তার মেডিকেল রিহ্যাবিলিটেশন হলো, তার ভোকেশনাল, সেটা একটা আর্ন করবে বাচ্চা পড়িয়ে, তাহলে সে ভোকেশনাল রিহ্যাবিলিটেশন হলো। আর এই যে তার মালিক যে তাকে থাকার ব্যবস্থা করে দিল, তাকে মানে একসেপ্ট করে নিল ডিসপাইট হ্যাভিং দিস কাইন্ড অফ ডিসএবিলিটি থাকা সত্ত্বেও, তাহলে এটা হলো তার কি একটা, তার মানে মনে হলো যে সোশ্যালি সে সবার কাছে একসেপ্টেড হলো, তাই না? সোশ্যাল রিহ্যাবিলিটেশন হলো, অটোমেটিক্যালি তার সাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশন হয়ে যাবে। এটা একটা অ্যানালাইটিক প্রশ্ন, কোন একটা সিনারিও দিয়ে তোমাকে দিতে পারে অথবা প্রবলেম বেসড, তাহলে এইটা থেকে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তাহলে এটা গেল এখানে। তারপরে হচ্ছে তোমার আসতে পারে যেটা আমরা বলেছি প্রাইমারি প্রিভেনশনে তোমার কি আছে, তোমার দুটা ইন্টারভেনশন আছে, হেলথ প্রমোশন আর স্পেসিফিক প্রোটেকশন। দুটার এক্সাম্পল দাও জিজ্ঞেস করবে, এগুলো তোমরা অলরেডি আমি বলেছি, হেলথ প্রমোশনের জন্য তোমার কি কি করতে হবে, তাই না, সেগুলাই বলতে হবে তোমাকে। আর স্পেসিফিক প্রোটেকশন কি, যেমন ভ্যাকসিনেশন বলবা, ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস আমরা খাওয়াই, এই দুটো আমি বললাম, তাই না, আগেও বলেছি। স্পেসিফিক প্রোটেকশন এটা হলে এটা হবে না, হ্যাঁ, তাহলে আমি যদি মিজলস এর ভ্যাকসিন দেই, মিজলস হবে না, তাই না, স্পেসিফিক। আমি যদি বিসিজি ভ্যাকসিন দেই তাহলে টিউবারকুলোসিস হবে না, তাহলে স্পেসিফিক প্রোটেকশন হলো ভ্যাকসিনেশন। ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছি, নাইট ব্লাইন্ডনেস হবে না,
স্পেসিফিক প্রোটেকশন। আমি গাড়ির সিট বেল্ট বাঁধছি তাহলে আমার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটা কম হবে, তাই না? এগুলো হচ্ছে আমার কি স্পেসিফিক প্রোটেকশন। তাহলে প্রোটেকশন এগেইনস্ট অ্যালার্জেন্স, আমি মাস্ক পরছি এখন, তাই না? আমি এখন পিপিই পরা হচ্ছে, যারা ফ্রন্ট লাইন হেলথ ওয়ার্কার, এগুলো হচ্ছে তাদের স্পেসিফিক প্রোটেকশন। তাহলে এটা গেল স্পেসিফিক প্রোটেকশন। তারপর আরেকটা প্রশ্ন আসে হেলথ প্রমোশন। হেলথ প্রমোশনের ইন্টারভেনশন কি কি? হেলথ প্রমোশনের ইন্টারভেনশন তুমি যা করো তাই। একটা হচ্ছে নিউট্রিশনাল ইন্টারভেনশন, তোমার হেলথ প্রমোট করার জন্য, উন্নয়নের জন্য তুমি যা করো তাই। ইউ টেক গুড ফুড, এটাকে আমরা বলি নিউট্রিশনাল ইন্টারভেনশন, তাই না? এনভায়রনমেন্টাল মডিফিকেশন, আমরা যে পরিবেশে থাকি এটাকে মডিফাই করে নেই পজিটিভলি, তাহলে আমি ভালো থাকবো, তাই না? আচ্ছা, তারপরে হলো কি লাইফস্টাইল এন্ড বিহেভিয়ার চেঞ্জ, আমি একটা পজিটিভ লাইফস্টাইল এন্ড বিহেভিয়ার ফলো করব, ঠিক আছে? আরেকটা হলো হেলথ এডুকেশন, এই যে জিনিসগুলা করতে হবে আমি কেমন করে জানাবো লোকজনদেরকে? আমার সব লোক তো শিক্ষিত না, শিক্ষিত হলেও কিন্তু সবাই সব মানে না, তাই না? অনেক শিক্ষিত লোক আছে ফাস্ট লাইফ লিড করে, ফাস্ট ফুড খায় প্রতিদিন, স্মোক করে, ড্রিঙ্ক করে, তাই না? শিক্ষিত হওয়া মানেই কিন্তু হেলথ লিটারেট না, এটাও মনে রাখবে তোমরা। হ্যাঁ, কাজে স্বাস্থ্য সচেতন হতে হবে, এই জন্য স্বাস্থ্য শিক্ষা দিতে হবে। সো হেলথ এডুকেশন হচ্ছে আরেকটা মেজর। তো 4টা ইন্টারভেনশন এখানে আমি বললাম। হেলথ প্রমোশন কিভাবে করবা? তাহলে নিউট্রিশনাল ইন্টারভেনশন, এনভায়রনমেন্টাল মডিফিকেশন, তারপরে বলবে কি লাইফস্টাইল এন্ড বিহেভিয়ারাল চেঞ্জ এন্ড হেলথ এডুকেশন। এই 4টা হলো হেলথ প্রমোশনের ইন্টারভেনশন। ওকে, আচ্ছা, তাহলে এগুলো তোমাদের মোটামুটি তোমার ভাইভা রিলেটেড কোশ্চেন গুলা আমি আলোচনা করলাম। আমার মনে হয় যে আজকে তোমাদের যা ছিল। আচ্ছা, তোমাদের একটা হেলথ ইন্ডিকেটরে একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে হেলথ ইন্ডিকেটরের মধ্যে হোয়াট ইজ পিকিউএলআই, ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স আমরা বলি, তাই না? এটা ইন্ডেক্স কেন? সবগুলো তো ইন্ডিকেটর, আর এটাকে ইন্ডেক্স কেন বলে? ইন্ডেক্স বিকজ ইট ইজ আ কম্বিনেশন অফ ইন্ডিকেটরস, এখানে অনেকগুলা ইন্ডিকেটরকে মিলে এই এইটা ইন্ডেক্স বলা হয়। এই 3টা ইন্ডিকেটরকে এখানে ধরা হয় ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স। সেগুলা কি? একটা হচ্ছে তোমার লিটারেসি রেট, ঠিক আছে? একটা হচ্ছে লিটারেসি রেট, এটা একটা ইন্ডিকেটর। আরেকটা হচ্ছে তোমার কি লাইফ এক্সপেক্টেন্সি এট 1 ইয়ার অফ এজ, লাইফ এক্সপেক্টেন্সি এট 1 ইয়ার অফ এজ, এটা হচ্ছে আরেকটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দুটা গেল। আরেকটা হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট। তাহলে এই 3টাকে একত্রে তোমার বলা হয় ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স। যেহেতু 3টা ইন্ডিকেটরের সমষ্টি, এই জন্য এটাকে বলা হচ্ছে ইন্ডেক্স। এইটা মনে রাখতে হবে। আর কিছু আছে সোশ্যাল ইন্ডিকেটর। সোশ্যাল ইন্ডিকেটরের মধ্যে অনেক কিছু আছে, যেরকম ধরো তোমার রেট অফ সুইসাইড, রেট অফ হোমিসাইড, হ্যাঁ, রেট অফ তোমার যেটা হলো ভায়োলেন্স, হ্যাঁ, উইমেন ভায়োলেন্স, চাইল্ড ভায়োলেন্স, এগুলা পড়ে তোমার তোমার কিসের মধ্যে? সোশ্যাল ইন্ডিকেটর মধ্যে। রেট অফ ড্রাগ অ্যাবিউজ, হ্যাঁ, এগুলো। তাহলে তোমার এগুলো তোমার অনেক সময় জিজ্ঞেস করা হয় ভাইভাতে, সো ইউ হ্যাভ টু আনসার। আমার মনে হয় যে তোমাদের আমার আরেকটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে তোমার যেটা ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ। ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ আমরা বলি দুটা ফেজে আমরা বলি, একটা হচ্ছে প্রি প্যাথোজেনেসিস ফেজ, আর একটা হচ্ছে প্যাথোজেনেসিস ফেজ। প্রি প্যাথোজেনেসিস ফেজ হলো যখন ডিজিজ হওয়ার আগে, তো আমার ডিজিজ হওয়ার আগে আমি একটা পরিবেশে আছি, বাট আই এম এক্সপোজড টু দ্য ডিজিজ, সেটা হচ্ছে প্রি প্যাথোজেনেসিস ফেজ। যেমন এখন হয়তো কোভিড-19 যাদের হয় নাই, তারা এখন প্রি প্যাথোজেনেসিস ফেজের মধ্যে আছে, হ্যাঁ, কিন্তু তার এখনো ডিজিজটা হয়নি, কিন্তু পরিবেশের মধ্যে সে আছে, তাই না? এখানে অনেক কেস আছে, হ্যাঁ, তারপর এনভায়রনমেন্টের মধ্যে কেস গুলো আছে, হ্যাঁ, এবং তার হওয়ার সুযোগ আছে, কিন্তু এখনো হয়নি, তাহলে প্রি প্যাথোজেনেসিস ফেজ। আমরা কিন্তু কোভিড-19 ছাড়াও অন্যান্য ডিজিজের জন্য কিন্তু আমরা প্রি প্যাথোজেনেসিস ফেজে এক্সিস্ট করি, হ্যাঁ, ডিজিজ হওয়ার আগের স্টেজটা। আরেকটা হচ্ছে প্যাথোজেনেসিস ফেজ। প্যাথোজেনেসিস ফেজটাকে আবার দুই ভাগে ভাগ করি, আর্লি প্যাথোজেনেসিস ফেজ আর লেট প্যাথোজেনেসিস ফেজ, ঠিক আছে? তাহলে আর্লি আর লেট প্যাথোজেনেসিস ফেজ।
তাহলে এইটা হলো তোমার কি তোমার তোমার যেটা কি বলে ফেজ অফ যেটা আমরা বলছি প্যাথোজেনেসিস ফেজ আর প্রি প্যাথোজেনেসিস ফেজ ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ এর মধ্যে এটা পড়ে ঠিক আছে তো তোমরা মোটামুটি আমি যা ডিসকাস করলাম এগুলা যদি পড়ো তাহলে তোমার চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ এন্ড ডিজিজ তোমার যেইটুকু আমি বলেছি অলমোস্ট এটা 100% কভার করে যাবে ভাইবার রিলেটেড যদি হয় সেটা তো আমার মনে হয় আজকে আমরা এখানে শেষ করতে পারি তোমাদের যদি আর কোনো মানে তোমরা দেখছি তোমরা কোনো আর কমেন্ট করো নাই তো তোমাদের আর যদি পরে কিছু তোমারই থাকে জানার কিছু থাকে তো এই তোমরা এখানে দিও আমি সেটা তোমাদের আনসার দিয়ে দিব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ